দাঁড়াও গাইস, চেক করে নেই সব ঠিক আছে কিনা। হ্যালো, সাউন্ড কি ঠিক আছে? দাঁড়াও গাইস, হ্যাঁ সাউন্ড আই গেস ঠিক আছে। হ্যালো, কি অবস্থা আপনাদের সবার? কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং আপনার দোয়া আমিও আছি মোটামুটি ঠিকঠাক। তো সবাইকে চলো তরিতের ওয়ান শর্ট ক্লাসে স্বাগত। ঠিক আছে, আমি দেখলাম একটু আগে একটা বাচ্চা মোস্টলি টেলিগ্রামে লিখছিল যে ভাইয়া আমাদের রিভিশন ক্লাসগুলো কি আর হবে না? আরে বাবা, যেটা আমি প্রমিস করে রাখছি হবে সেটা কেন হবে না? অবশ্যই হবে। ঠিক আছে, আমার অ্যাকচুয়ালি পরীক্ষা চলতেছে অ্যান্ড এর পাশাপাশি আরও কয়েকটা প্যারা চলতেছে। আই হোপ সাম অফ ইউ গাইজ নো। এর জন্য হলো একটু শিডিউলিংয়ে ঝামেলা হয়ে যাচ্ছে। সো আমার নেক্সট পরীক্ষা আবার 28 তারিখে। সো 28 তারিখের আগে আই হোপ তোমাদের আরও 4-5টার মতো ক্লাস নিতে পারবো আমি। সো দেখা যাবে আরও 2টার মতো চ্যাপ্টার কমপ্লিট করে দিব। 28 তারিখের যে আমার পরীক্ষাটা তার আগে আরও 2টা চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে অ্যান্ড তারপর বাকিগুলো কমপ্লিট করে দিব। জুন মাসের 15 তারিখের মধ্যে আপনাদের সেকেন্ড পেপারটা শেষ করার ইচ্ছা আছে। আর ফার্স্ট পেপার তো মোটামুটি শেষ হয়ে গেছে অলমোস্ট। ঠিক আছে, যাই হোক, যারা ক্লাসে আসছেন একটু কষ্ট করে আমাকে জানাই দিবেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। জাস্ট এতটুকু আমাকে জানাই দিলেই হবে, তারপর আমি আমার মতো করে পড়ায় যাচ্ছি। ওকে, অ্যান্ড আপনারা জাস্ট নোট ডাউন করতে থাকবেন। ওকে, দেখেন আমাকে একটু জানাও, একটু জানাও সব কিছু ঠিকঠাক আছে কিনা, সব কিছু ক্লিয়ার কিনা। লেট মি নো পিপল। এই যে কেউ নাই, আরে ভাই তোমাদের কি পাওয়া যায় না? আমাকে তোমরা বলো যে ভাইয়া আপনাকে পাওয়া যায় না, তোদেরকে পাওয়া যায় না, তোদেরকে দিব মাইর। ঠিক আছে, পিট্টি কপালে আছে তোদের। ওকে গাইড, আমাকে একটু জানাও সব ক্লিয়ার কিনা। পরিমিত দাদা কেমন আছেন? পরিমিত ভাবে ভালো আছি, তোমরা কেমন আছো? গার্ড, এই বাচ্চারা সব কিছু ক্লিয়ার কিনা এতটুকু জানাই দাও খালি, তাহলে শুরু করে দিই ক্লাস। চলো, সব কিছু ক্লিয়ার আছে? লেট মি নো অ্যান্ড উই উইল স্টার্ট দ্য ক্লাস। ওকে দাদা, আমি আছি। হ্যালো হ্যালো, কি অবস্থা? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ওকে, ঠিক আছে, একটু ক্লিয়ার কিনা এটা জানাই দে। আমি দেখতে পাচ্ছি যদিও সব কিছু ক্লিয়ার, তোদের কাছে ক্লিয়ার কিনা এটাও একটা কনসার্নের ব্যাপার। কেমন আছেন? ভালো আছি রে, তোরা কেমন আছিস? আমি তো ভালো আছি। ক্লিয়ার, ওকে ঠিক আছে। তাহলে চলো আজকে আমরা চলতরি শুরু করে দিচ্ছি। ঠিক আছে, কারো কোথাও বুঝতে সমস্যা হলে জানায়েন। হ্যাঁ, এখন চলতরিতের ওয়ান শট ক্লাসটা আসলে নেওয়া একটু টাফ। কেন টাফ? কারণ চলতরির চ্যাপ্টারটা মেইনলি প্র্যাকটিসের জন্য। এখানে থিওরিটিক্যাল জিনিস খুব বেশি কাজে লাগে না, কারণ থিওরি তোমরা অলরেডি পড়ে আসছো একাডেমিকে। বাট স্টিল ওই থিওরিগুলো আর একটা বার ওভারলুক করবো, এতটুকুই, এর চেয়ে বেশি কিছু না। ওকে, বাট মেইন জিনিসটা আসলে চলতরিতে যদি মেইন কথা বলি, মেইন কনসেপ্ট সেটা হলো প্রবলেম সলভিং। প্রবলেম সলভিং করতে হবে প্রচুর। সো এখানে যদিও লেখা আছে, আমি একটু আমার মতো করে শুরু করি। ঠিক আছে, এখানে লেখা আছে। ওকে, বাট আই ওয়ান্ট টু স্টার্ট লাইক মি। তোমাদেরকে যে সিকোয়েন্সে পড়িয়েছিলাম ওই সিকোয়েন্সে একটু পড়ানো ট্রাই করি। ঠিক আছে, সো প্রথমেই যেটা আসবে সেটা হলো কারেন্ট বা চলতড়িৎ। ওকে, জিনিসটা কি? যখন আমরা চার্জ ক্যারিয়ারের কন্টিনিউয়াস ফ্লো কোনো একটা পরিবাহী বা অর্ধ পরিবাহী বা কোনো একটা দ্রবণের মধ্যে পাবো, তখন আমরা বলবো সেখানে কারেন্ট ফ্লো করছে। সো কারেন্ট জিনিসটা কি? কারেন্ট জিনিসটা অ্যাকচুয়ালি চার্জ ক্যারিয়ারের কন্টিনিউয়াস ফ্লো। কি রে এটা? চার্জ ক্যারিয়ারের কন্টিনিউয়াস ফ্লো। ঠিক আছে, কন্টিনিউয়াস ফ্লো, খুবই ইজি। ওকে, সহজ। এখন এই যে কারেন্ট, এখানে না আবার দুই রকম হয়। ওকে, কারেন্ট বলতে আমরা মেইনলি কি বুঝি? কোনো একটা পরিবাহীর মধ্যে দিয়ে একক সময়ে যতখানি চার্জ ফ্লো করে সেটাকে আমরা বলি কারেন্ট, তাই না? মানে একক সময়ে প্রবাহিত চার্জ। এটার একক কি হয়? এটার একক হয় অ্যাম্পেয়ার। জানি ভাই আমরা, এটার একক কি হয়? অ্যাম্পেয়ার। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট এমসিকিউ যদি আসে, সেটা হলো কারেন্ট কি রাশি? ভাই চলতড়িৎ এটা কি রাশি? এটা কিন্তু স্কেলার রাশি। ঠিক আছে, কারেন্ট কি রাশি? কারেন্ট হলো স্কেলার কোয়ান্টিটি বা স্কেলার রাশি। কি বলেন ভাইয়া, কারেন্টের তো দিক আছে, কারেন্ট তো উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়, তাহলে কারেন্ট কেমনে স্কেলার রাশি হইলো ভাইয়া? ভাইয়া কারেন্টের দিক আছে ঠিক আছে, বাট কারেন্ট ভেক্টর যোগের বা ভেক্টরের যে রুলসগুলো আছে সেগুলাকে মেনে চলে না। এর জন্য আমরা কারেন্টকে কি বলি? স্কেলার রাশি বলি। ঠিক আছে, আচ্ছা, এখন দুই রকম কারেন্ট আপনার বের করা লাগতে পারে। একটা হলো এভারেজ কারেন্ট। এভারেজ কারেন্ট কেমনে বের করে?
ডেল কিউ বাই ডেল টি। আরেকটা হলো ইনস্ট্যান্টিনিয়াস কারেন্ট, মানে কোনো একটা মুহূর্তের কারেন্ট, সেটা কেমনে বের করে? ডিফারেন্সিয়েশনের মাধ্যমে। ঠিক আছে, ধরো তোমাকে প্রশ্ন করছে যে 3 সেকেন্ড থেকে 10 সেকেন্ড পর্যন্ত কতখানি কারেন্ট ফ্লো করছে, তার মানে তোমার বোঝা লাগবে এখানে তোমাকে এভারেজ কারেন্ট বের করতে বলছে, কোনো একটা টাইম ইন্টারভালের মধ্যে কতটুকু কারেন্ট বা কতটুকু গড় কারেন্ট ফ্লো করছে। এই টাইপের যদি প্রশ্ন আসে আপনার বোঝা লাগবে যে আপনাকে এভারেজ কারেন্ট বের করতে বলছে। সেক্ষেত্রে আপনি কি করবেন? ওইটুকু সময় ব্যবধানের মধ্যে টোটাল কতটুকু চার্জ ফ্লো করছে সেটা বের করবেন, সেটা হলো ডেল কিউ। দেন সেটাকে সেই সময় ব্যবধান দিয়ে ভাগ করবেন, তাহলেই আপনি ওই সময় ব্যবধানের যে গড় কারেন্ট বা এভারেজ কারেন্ট সেটা পেয়ে যাবেন। ওকে, অ্যান্ড সেকেন্ড যেটা তাৎক্ষণিক কারেন্ট বা ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট, এটা কেমনে বের করব? এই ক্ষেত্রে যেটা হবে, তোমাকে চার্জের সমীকরণ দেওয়া থাকবে, মানে চার্জটা হবে টাইমের উপর ডিপেন্ডেন্ট, এবং তোমাকে প্রশ্ন করবে 2 নাম্বার সেকেন্ডে কারেন্ট কত, 3 নাম্বার সেকেন্ডে কারেন্ট কত। যখন কোনো একটা ইনস্ট্যান্টে বা কোনো একটা স্পেসিফিক মুহূর্তে কারেন্ট বের করতে বলবে, তখন আপনার বের করতে হবে ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট, এবং সেটা আমরা বের করব কিভাবে? চার্জের যে সমীকরণটা দেওয়া থাকবে সেটাকে টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে। ঠিক আছে, সো নিচেরটা মিন করে অ্যাকচুয়ালি কোনো একটা মুহূর্তের বা কোনো একটা নির্দিষ্ট মুহূর্তের কারেন্ট, কোনো একটা নির্দিষ্ট মুহূর্তের কারেন্ট, ঠিক আছে, মুহূর্তের কারেন্ট। ওকে, আর এই যে এভারেজ কারেন্ট যেটা, এটা কি মিন করে? কোনো একটা সার্টেন ইন্টারভালের মধ্যে কারেন্ট। ওকে, কোনো একটা ইন্টারভালে কারেন্ট বা গড় কারেন্ট, টাইম ইন্টারভালে, মানে ধরো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাকে কারেন্ট বের করতে বলছে, তখন তোমার এভারেজ কারেন্ট বের করা লাগবে, কোনো একটা ইন্টারভালে কারেন্ট। ওকে, এবং আমরা নর্মালি যে কারেন্টটা বের করি, যেই ফর্মুলাটা, এটা অ্যাকচুয়ালি এভারেজ কারেন্টকেই রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, খুবই সহজ। ওকে, কারেন্টের পর যে ব্যাপারটা নিয়ে আলোচনা আসে সেটা হলো রোধ। ঠিক আছে, কি ভাইয়া? রোধ। বলেন রোধ কি জিনিস? বলো বলো বলো, এই রোধ কি জিনিস বল। যখন একটা পরিবাহীর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করার চেষ্টা করে, তখন সেই পরিবাহীর অনুপরমাণুগুলা ইলেকট্রনের ফ্লোকে বাধা দেয়, এবং এই যে পরিবাহীর মধ্যে কারেন্ট ফ্লো বাধাগ্রস্ত হচ্ছে বা পরিবাহী কারেন্টের ফ্লোকে বাধা দিচ্ছে, পরিবাহীর এই ধর্মটাকেই বলা হয় রোধ। সো রোধ কিন্তু কোনো ফিজিক্যাল অবজেক্ট না। ঠিক আছে, এইটা জাস্ট একটা ধর্ম, প্রত্যেকটা পরিবাহীর মধ্যেই ধর্মটা আছে। ঠিক আছে, সো রোধ অ্যাকচুয়ালি একটা নেচার বা একটা ধর্ম। ওকে, এইটা একটা নেচার বা ধর্ম। ওকে, খুবই সহজ, ফাইন। এখন এই রোধ আমরা বের করি কেমনে? রোধ বের করার অনেক সিস্টেম আছে। তুমি কোনো ডিভাইস দিয়ে মাপতে পারো, যেমন মাল্টিমিটার দিয়ে মাপা যায় রোধ, আবার তুমি ওমস ল দিয়েও বের করতে পারো, আবার অন্যান্য ফর্মুলা আছে সেগুলো দিয়েও বের করা যায়। ঠিক আছে, সো প্রত্যেকটা পরিবাহীরই কিন্তু একটা নির্দিষ্ট রোধ থাকে। ওকে, প্রত্যেকটা পরিবাহীরই কি থাকবে? একটা নির্দিষ্ট রোধ থাকবে। এখন এই যে রোধটা আছে, এই রোধটা ডিপেন্ড করে কিসের উপর? লেখো, এটা ইম্পর্টেন্ট। রোধ ডিপেন্ড করে কিসের উপর? প্রথম কথা, রোধ ডিপেন্ড করবে পরিবাহীর উপাদানের উপর। কিসের উপর? পরিবাহীর উপাদান। ঠিক আছে, পরিবাহীর উপাদানের উপর অবশ্যই রোধ ডিপেন্ড করবে। আপনি কোন উপাদানের পরিবাহী নিচ্ছেন তার উপর তো রোধের মান নির্ভর করবেই। তামার রোধ একরকম হবে, টাংস্টেনের রোধ আরেক রকম হবে, অ্যালুমিনিয়ামের রোধ আরেক রকম হবে। সো আপনার পরিবাহী কোন উপাদান দিয়ে তৈরি তার উপর রোধ ডিপেন্ডেন্ট। সেকেন্ডটা হলো তাপমাত্রা। ঠিক আছে, তুমি যদি একটা পরিবাহীর তাপমাত্রা বাড়াও তাহলে অবশ্যই তার রোধ কি হবে? বৃদ্ধি পাবে। এটা মাথায় রাখো। কি বললাম এখানে একটু লিখে দেই। তাপমাত্রা বৃদ্ধি করলে পরিবাহীর রোধ বৃদ্ধি পায়। তাপমাত্রা বৃদ্ধি করলে কি হয় ভাইয়া? পরিবাহীর রোধ বৃদ্ধি পায়। ওকে, পরিবাহীর রোধ কি হয়? বৃদ্ধি পায়। ঠিক আছে, তুমি যত বাড়াবা তাপমাত্রা, তার রোধ তত বৃদ্ধি পাবে। এবং এইটা এমসিকিউতেও আসে প্লাস অনুধাবনেও আসে, দুই জায়গাতেই আসে। ঠিক আছে, এমসিকিউ প্লাস অনুধাবন। এখন এই প্রশ্ন যদি অনুধাবনমূলকে আসে, আপনি ব্যাখ্যা করবেন কেমনে? খুবই সহজ। যখন আপনি তাপমাত্রা বাড়াবেন, যখন তুমি কি করবা? টেম্পারেচার বৃদ্ধি করবা, তখন পরিবাহীর মধ্যে থাকা অনুপরমাণুগুলা তাপ শক্তি গ্রহণ করবে। রাইট, তুমি পরিবাহীর তাপমাত্রা বাড়াচ্ছ মানে কি? তুমি পরিবাহীর মধ্যে তাপ শক্তি দিচ্ছ, তাই না? সো আমরা যেটা করতেছি, কি করতেছি? পরিবাহীতে তাপ শক্তি দিচ্ছি।
পরিবাহিতে তাপ শক্তি দিচ্ছি বা পরিবাহিতে তাপ শক্তির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। যখন পরিবাহীর মধ্যে তাপ শক্তির পরিমাণ বৃদ্ধি পাবে, এই তাপ শক্তি গ্রহণ করবে কে? পরিবাহীর অণুপরমাণুগুলা এবং কঠিন পদার্থের অণুগুলা একই জায়গায় থেকে না ভাইব্রেট করে বা কাঁপে। সো যখন তারা তাপ শক্তি আরো বেশি পাবে তখন তাদের কম্পনের ফ্রিকোয়েন্সি এবং বিস্তার দুইটাই বৃদ্ধি পাবে। ওকে, সো পরিবাহী তাপ শক্তি পেলে এদের পরমাণুর ঠিক আছে কম্পনের বিস্তার এবং ফ্রিকোয়েন্সি দুইটাই বাড়বে। বিস্তার এবং ফ্রিকোয়েন্সি বোথ কি হবে? বাড়বে। তো যখন অণুপরমাণুগুলো আগের চেয়ে আরো বেশি কাঁপবে বা আরো বেশি বিস্তার নিয়ে কাঁপবে তখন কি তাদের সাথে ইলেকট্রনের সংঘর্ষ আরো বেশি হবে না? আরো বেশি সংঘর্ষ হবে। সো ইলেকট্রনের সাথে আরো বেশি সংঘর্ষ হবে। ইলেকট্রনের সাথে আরো বেশি সংঘর্ষ হবে এবং যখন সংঘর্ষটা হবে ইলেকট্রনের সাথে তখন ইলেকট্রনের গতি আরো বাধাগ্রস্ত হবে। কি হবে ভাইয়া? ইলেকট্রনের গতি আরো বাধাগ্রস্ত হবে। ঠিক আছে, আরো বাধাগ্রস্ত হবে। এবং ইলেকট্রনের গতি যদি আরো বাধাগ্রস্ত হয় তাহলে বলেন তো রোধ কি আসলে বাড়লো নাকি কমলো? এই যে ইলেকট্রনের প্রবাহকে বাধা দিচ্ছিল এই নেচারটাই তো ছিল রোধ। সো যখন আপনি তাপমাত্রা বাড়াইলেন তাপশক্তি বাড়লো, অণুপরমাণুর কম্পনের ফ্রিকোয়েন্সি এবং বিস্তার আরো বাড়লো, সংঘর্ষ আরো বেশি হইল, ইলেকট্রনের গতি আরো বেশি বাধাগ্রস্ত হইল। তার মানে কি? বাধা আরো বেশি প্রদান করলো। আলটিমেটলি রোধটা কি হইল? বৃদ্ধি পাইল। ঠিক এই কারণে টেম্পারেচার বৃদ্ধি করলে কি হয়? পরিবাহীর রোধ বাড়ে। ওকে, সো অনুধাবনে যদি আসে পুরোটা ব্যাখ্যা করে সুন্দর করে লিখে দিয়ে আসবা। ঠিক আছে, তাহলে আমাদের পরিবাহীর রোধ উপাদানের উপর ডিপেন্ড করে, তাপমাত্রার উপর ডিপেন্ড করে। 3 নাম্বার যেটা সেটা হলো পরিবাহীর দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করে। এটা নিয়ে আমরা ডিটেলসে পড়াশোনা করব, পরিবাহীর দৈর্ঘ্য। এবং ফাইনালি 4 নাম্বার যেটা সেটা হলো পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর ডিপেন্ড করে। পরিবাহীর কি ভাইয়া? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। ওকে, সহজ। এই 4টা জিনিসের উপর রোধ ডিপেন্ড করে। এইটাও এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট যে কি কি জিনিসের উপর আসলে রোধ ডিপেন্ড করতেছে। ওকে, সো আমরা একটা একটা করে পড়াশোনা করি। আমরা প্রথমে এই তাপমাত্রার উপর ডিপেন্ডেন্সটা নিয়ে একটু পড়াশোনা করব। তার মধ্যে থেকে যে কোয়েশ্চেন একটা আসতে পারে সেটা হলো যে এইটা অনুধাবনা আসতে পারে, আরেকটা কোয়েশ্চেন আসতে পারে সেটা হলো ম্যাথ। ওকে, এখন এই যে তাপমাত্রার উপর রোধের যে ডিপেন্ডেন্স সেখান থেকে ম্যাথ কেমনে আসে? আমরা যেটার নাম শুনছি আলফা, এটা কি ছিল? এটা ছিল রোধের উষ্ণতার সহগ। কি ছিল? রোধের উষ্ণতার সহগ। ওকে, এবং এটার একক ছিল ভাইয়া পার ডিগ্রি সেলসিয়াস। ওকে, বলো তো এটা কি কাজে ব্যবহৃত হইতো? মনে আছে এই ফর্মুলা R is equals to R naught into 1 plus alpha del T বা alpha del theta। এই ফর্মুলা মনে আছে? এটা কি ছিল বলেন? বলো বলো বলো, কি ছিল এটা? R ছিল হলো নতুন রোধ। কি ছিল? নতুন রোধ। R naught ছিল 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রোধ। কি ভাইয়া? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রোধ। আলফা ছিল রোধের উষ্ণতার সহগ এবং ডেলটি ছিল তাপমাত্রা তুমি কতটুকু বৃদ্ধি করছো। ঠিক আছে, তাপমাত্রা বৃদ্ধি। তাপমাত্রা বৃদ্ধি। ধরেন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আপনার কাছে একটা কন্ডাক্টর বা পরিবাহী আছে, তার রোধ হলো 10 ওহম। ঠিক আছে, ধরো আমি তোমাকে এরকম বললাম যে একটা কন্ডাক্টর আছে, এই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা টেম্পারেচার যখন 0 ডিগ্রি সেলসিয়াস তখন ওর রোধ হলো 10 ওহম। তোমাকে প্রশ্ন করা হয়েছে টেম্পারেচার যখন 20 ডিগ্রি সেলসিয়াস তখন রোধ কত, এবং তোমাকে আলফার ভ্যালু দিয়ে দিছে। সো টেম্পারেচার বৃদ্ধি করার কারণে রোধ কত হচ্ছে বা পরিবর্তিত হয়ে নতুন রোধটা কত হচ্ছে সেটা আপনার বের করা লাগবে, রাইট? সো তখন আপনি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবেন। এখানে এই যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যে রোধটা দেওয়া আছে সেটাই অ্যাকচুয়ালি আর নট। সো আমাদেরকে আর নটের ভ্যালু দিয়ে দিছে। আর নটের ভ্যালু কত? 10 ওহম। এবং টেম্পারেচার কত বৃদ্ধি পাইছে? টেম্পারেচার ছিল 0, হইছে কত? 20। তাহলে টেম্পারেচার বাড়ছে কতটুকু? 20 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, সো এখন জাস্ট আপনি মান বসাই দিবেন। তাহলে আর হবে আর নট ইন্টু 1 প্লাস আলফা ডেল টি। আলফার মান দেওয়া থাকবে, বসাই দিলেই নতুন তাপমাত্রায় নতুন রোধ কত হচ্ছে সেটা আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, আচ্ছা, এটা নিয়েও কোনো সমস্যা নেই। এখন এখান থেকে আরও একটা এমসিকিউ আসে, সেটাও একটু বলে দিই। আর একটা এমসিকিউ লেখো,
লেখো লেখো লেখো, এমসিকিউ, ঠিক আছে, আলফা। ওকে, একটা হলো পরিবাহীর জন্য আর একটা হলো অর্ধ পরিবাহীর জন্য। কার জন্য? অর্ধ পরিবাহী। যখন তুমি পরিবাহী কাজ নিয়ে কাজ করবা তখন রোধের উষ্ণতার সহগ হবে পজিটিভ, ঠিক আছে, সরি যখন তুমি পরিবাহী নিয়ে কাজ করবা বা পরিবাহীর রোধ তুমি মেজার করবা তখন দেখবা যে আলফা যেটা সেটা পরিবাহীর ক্ষেত্রে হচ্ছে পজিটিভ, এবং অর্ধ পরিবাহীর ক্ষেত্রে না আলফা পজিটিভ হয় না, অর্ধ পরিবাহীর ক্ষেত্রে এই রোধের উষ্ণতার সহগ আলফা হয় নেগেটিভ। ঠিক এই কারণেই হ্যাঁ, তুমি যখন তাপমাত্রা বৃদ্ধি করবা দেখবা পরিবাহীর রোধটা না বৃদ্ধি পায়, আর যখন তুমি তাপমাত্রা বৃদ্ধি করবা তখন কিন্তু অর্ধ পরিবাহীর রোধ বাড়ে না, অর্ধ পরিবাহীর কিন্তু রোধ কমে টেম্পারেচার বৃদ্ধি করলে। এজন্য অর্ধ পরিবাহীর যে রোধের উষ্ণতার সহগ সেটা হয় নেগেটিভ। সো যখন তুমি টেম্পারেচারটা বাড়াবা এটা নেগেটিভ হওয়ার কারণে দেখা যাবে রোধটা কমে যেতেছে। ওকে, সো এটা এমসিকিউতে আসছে, বেশ কয়েকবার আসছে, এটা একটু মাথায় রাখো। হ্যাঁ, তাহলে দেখেন তাপমাত্রার সাথে রোধের যে সম্পর্ক সেটা আমরা মোটামুটি বুঝে গেছি। এবার আসেন উপাদানের সাথে সম্পর্ক বা দৈর্ঘ্য প্রস্থের সাথে সম্পর্ক, একবারই বলে দিই তিনটা। হ্যাঁ, ওকে, চল বাকিগুলোর সাথে সম্পর্ক। সেই সম্পর্কটা এরকম, আর ইজ ইকুয়ালস টু রো ইন্টু এল ডিভাইডেড বাই এ। ওকে, এই হলো ফর্মুলা, যেখানে আর হলো কোনো একটা পরিবাহীর রোধ, রো হলো ওই পরিবাহী যেই উপাদান দিয়ে তৈরি সেই উপাদানের আপেক্ষিক রোধ। ঠিক আছে, রোটা কি? পরিবাহীর উপাদানের আপেক্ষিক রোধ। তার মানে এই রো এর মান ডিপেন্ড করে শুধুমাত্র পরিবাহীর উপাদানের উপর না, পরিবাহীর উপাদানের উপরেও ডিপেন্ড করে এবং টেম্পারেচারের উপরেও ডিপেন্ড করে। এই ফর্মুলা যখন আপনারা অ্যাপ্লাই করেন, এটা কোনো খেয়াল করছেন? এই ফর্মুলা অ্যাপ্লাই করার সময় কিন্তু টেম্পারেচার কনস্ট্যান্ট রাখা লাগবে। তুমি যদি টেম্পারেচার চেঞ্জ করো এই ফর্মুলা কিন্তু খাটবে না। আবারও বলতেছি, তুমি যদি টেম্পারেচার চেঞ্জ করো এই ফর্মুলা কিন্তু অ্যাপ্লিকেবল না। এই ফর্মুলা তখনই অ্যাপ্লিকেবল যখন তোমার পরিবাহীর টেম্পারেচার কনস্ট্যান্ট, আদারওয়াইজ না। ঠিক আছে, ওকে। সো রো যেটা সেটা কি? পরিবাহীর উপাদানের আপেক্ষিক রোধ। ওকে, তাহলে রো কিসের কিসের উপর ডিপেন্ড করতেছে? রো ডিপেন্ড করতেছে দুইটা জিনিসের উপর। একটা হলো আপনি কোন উপাদান দিয়ে পরিবাহীটা বানাচ্ছেন। তামা দিয়ে বানাইলে রো হবে একরকম, সীসা দিয়ে বানাইলে হবে আর এক রকম, অ্যালুমিনিয়াম দিয়ে বানাইলে আর এক রকম। ঠিক আছে, এবং একই সাথে টেম্পারেচারের উপর, তুমি যখন টেম্পারেচার বাড়াবা একটা পরিবাহীর রো অবশ্যই বাড়বে। ঠিক আছে, সো দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে, একটা হলো উপাদান, ওকে, এবং আরেকটা হলো টেম্পারেচার। এর জন্যই কিন্তু আমরা টেম্পারেচারটা ফিক্সড রেখে এক্সপেরিমেন্ট চালাই, কারণ টেম্পারেচার চেঞ্জ হয়ে গেলে এই রোই কিন্তু আর কনস্ট্যান্ট থাকবে না, রোই চেঞ্জ হয়ে যাবে। ওকে, গুড। এখন রো সম্পর্কে আরেকটা ইনফরমেশন লাগবে, সেটা হলো রো এর একক। বলো, রো এর একক কি? একক হলো ওহম মিটার। ঠিক আছে, আপেক্ষিক রোধ যেটা সেটার একক কি? ওহম মিটার। এবং আপেক্ষিক রোধের যদি সংজ্ঞা কেউ জিজ্ঞাসা করে, 1 মিটার দৈর্ঘ্য এবং 1 মিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো একটা পরিবাহীর রোধকেই তার উপাদানের আপেক্ষিক রোধ বলে। মানে তুমি যদি এখানে এল এর ভ্যালু 1 করে দাও এবং এ এর ভ্যালু 1 করে দাও, ধরো তোমার একটা পরিবাহী আছে এরকম কিছু একটা, ঠিক আছে, তার দৈর্ঘ্য 1 মিটার এবং প্রস্থচ্ছেদের যে ক্ষেত্রফল সেটা 1 মিটার স্কোয়ার। তাহলে দেখো তো এটার রোধ কত হবে? এটার রোধ হবে আর ইজ ইকুয়ালস টু রো ইন্টু এল ডিভাইডেড বাই এ, তাই তো? তাহলে রো ইন্টু এল এর মান কত রে? 1, এর মান কত? 1, তার মানে রো। দ্যাট মিনস আর ইজ ইকুয়ালস টু রো। তার মানে কোনো একটা নির্দিষ্ট তাপমাত্রায় 1 মিটার দৈর্ঘ্যের এবং 1 মিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো একটা পরিবাহীর রোধকেই তার আপেক্ষিক রোধ বলে ওই তাপমাত্রার জন্য। তাপমাত্রা চেঞ্জ হলেই চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, সো সংজ্ঞা আসলে পারতে হবে, একক আসলে পারতে হবে, কিসের কিসের উপর ডিপেন্ড করে এইটা আসলেও পারতে হবে। ওকে, আই হোপ পারবো, সহজ জিনিস। এবার আসি দৈর্ঘ্যের সাথে সম্পর্ক। খেয়াল করেন, দৈর্ঘ্যের সাথে সম্পর্ক দেখলেই বোঝা যাচ্ছে যে দৈর্ঘ্য যত বাড়বে রোধ তত বাড়বে, স্বাভাবিক। একটা তারের দৈর্ঘ্য যদি বাড়ে তাহলে ইলেকট্রনের কি বেশি ডিস্টেন্স ট্রাভেল করা লাগতেছে না? বেশি ডিস্টেন্স ট্রাভেল করলে তার কি বেশি বাধা ফেস করা লাগবে না? ঠিক এই কারণে একটা তারের দৈর্ঘ্য যত বাড়বে সেইটার রোধ তত বাড়বে। ঠিক আছে, সহজ।
ওকে, এবং একই সাথে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যত বাড়বে রোধ কিন্তু তত বাড়বে না, রোধ তত কমবে। কেন? দেখো, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বাড়া মানে হলো ইলেকট্রন থাকার জায়গা বৃদ্ধি পাওয়া। সো ইলেকট্রনগুলা নিজেদের মধ্যে স্পেসিং আরো বাড়ায়া আরো দূরে দূরে থাকতে পারবে। সো তখন চলার পথে তারা বাধা কম ফেস করবে। লাইক ধরো একটা চিকন রাস্তা দিয়ে 10 জন মানুষ পাশাপাশি হেঁটে যাচ্ছে, আর একটা বিশাল রাস্তা দিয়ে 10 জন মানুষ পাশাপাশি হেঁটে যাচ্ছে, কোনটা ইজিয়ার? অবশ্যই পরেরটা। সো থাকার জায়গা যত বেশি, মুভ করা তত ইজি হয়। সো যখন তুমি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা বাড়াচ্ছ, ইলেকট্রনগুলা বেশি জায়গা জুড়ে থাকতে পারতেছে, তখন তারা খুব ইজিলি মুভ করতে পারে এবং আলটিমেটলি রোধ কি হয়? কমে যায়। ঠিক আছে? সো আমাদের যখন প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বাড়বে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বাড়বে, তখন কি হবে ভাইয়া? তখন রোধ অ্যাকচুয়ালি কমবে। ঠিক আছে? রোধ কি হবে? কমবে। দেখেন, সহজ। এতটুকু আমরা বুঝতে পারছি। তাহলে রোধের ডিপেন্ডেন্স মোটামুটি পড়া শেষ। দেখেন বুঝছেন কিনা এতটুকু? কারো এখানে কোথাও সমস্যা থাকলে আস্ক মি, জিজ্ঞাসা করো। মানে চুপচাপ বসে থাকো না, প্রশ্ন করতে হবে। ওকে, দেখো দাদা চিকন হয়ে গেছেন, আয় হায় তাই নাকি? ওহম মিটার, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওকে দাদা অনেকবার আপনাকে একবার দাদা ডাকে। হ্যাঁ, কি লিখছিস তুই এটা? বুঝছি ভাইয়া, কিছু লিখতেছি না, আপনার ক্লাসের নোট রিভাইজ দিছি, লিখতে হবে, সমস্যা নেই, পরে এটা রিভাইজ দিলেও হবে। লিখলে ভালো, লিখলে মনে থাকে বেশি, এইটাই অ্যাডভান্টেজ। আর নোট করা থাকলে আর সমস্যা নেই। ঠিক আছে? ওকে, তাহলে বোধহয় আমরা সামনে আগাই, এতটুকু আমরা বুঝতে পারছি। এরপর যেটা আসে সেটা হলো ওমস ল। এই যে এখানে এটাই আলোচনা করা আছে যে ওমের সূত্র। ঠিক আছে? ওমস ল জিনিসটা আসলে কি? আচ্ছা, এগুলা স্লাইড দেখে না পড়াই, হ্যাঁ, মানে স্লাইড আমার কাছে আসলে ভালো লাগে না। তোমাদের তো আমি স্লাইড পড়ে অভ্যস্তও নাই, যে এখন হলো এই স্লাইডগুলো বানান লাগছে, যে রোদ টোদ আছে যদিও, বাট এগুলা মানে আমার কাছে ভালো লাগে না। এগুলো থাকুক, এগুলা পরে পড়াই, দাঁড়াও আগে একটু পড়াই নি নিজের মতো। ওকে, ওমস ল একটু পরেই আসি। এবার আমরা যেটা নিয়ে পড়াশোনা করব সেটা হলো রোধের সমবায়। ঠিক আছে? কি? রোধের সমবায়। দেখো, তোমাদেরকে তুল্য রোধ বের করা অনেক ডিটেলসে শিখাইছি ভাই। সো রোধের সমবায় আসলে তোমাদের জন্য কোনো ব্যাপার হওয়াই উচিত না। নর্মালি দুই রকমের সমবায় হয়, যেটা আমরা জানি। একটা হয় শ্রেণী সমবায়, ঠিক আছে? একটা কি হয় রে? শ্রেণী সমবায়। ওকে, সেখানে কি হয়? রোধগুলো এইভাবে শ্রেণীতে যুক্ত থাকে। ঠিক আছে, ফাইন। ধরো R1, ধরো R2, ধরো R3। ওকে, তাহলে তুল্যরোধ কত হয় এই সিস্টেমের? তুল্যরোধ হয় R1 প্লাস R2 প্লাস R3। এইটা আমরা সবাই জানি, বাট মাথায় রাখা লাগবে অন্য কিছু। সেটা হলো, যেই রোধগুলা শ্রেণী সমবায়ে থাকবে তাদের মধ্যে দিয়ে কিন্তু সেম অ্যামাউন্টের কারেন্ট ফ্লো করবে। মানে এখান দিয়ে যদি আই মানের কারেন্ট আসে, এখান দিয়েও আই মানের কারেন্ট যাবে, এখান দিয়েও আই মানের কারেন্টই যাবে। সো যেই রোধগুলা শ্রেণীতে যুক্ত তাদের সবার মধ্যে দিয়ে সেম অ্যামাউন্টের কারেন্ট যাবে। ওকে, তাহলে লেখো, শ্রেণীতে যুক্ত রোধগুলার মধ্যে দিয়ে, শ্রেণীতে যুক্ত রোধগুলোর মধ্যে দিয়ে সেম অ্যামাউন্টের কারেন্ট যাবে। রোধগুলোর মধ্যে দিয়ে একই পরিমাণ কারেন্ট যাবে। ওকে, একই পরিমাণ কারেন্ট কি হবে? পাস করবে। মানে সবার কারেন্ট সেম। এখন এমন হইতে পারে যে তাদের রোধের মান ডিফারেন্ট হওয়ার কারণে তাদের দুই প্রান্তের বিভব পার্থক্য আলাদা, সেটা হইতেই পারে, বাট অবশ্যই সেম অ্যামাউন্টের কারেন্ট যাবে। ওকে, আরেকটা যেটা সমান্তরাল সমবায়। সমান্তরাল সমবায়, সেটাই কি হয় ভাইয়া? সমান্তরাল সমবায়ে যেটা হবে, টাটা টাটা, চলো দেখে নিই একবার। ধরো এই আছে, এভাবে 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 একটা, এভাবে একটা, এভাবে একটা। ঠিক আছে? তিনটা রোধ আছে, R1, R2, R3। ওকে, তিনজন সমান্তরালে যুক্ত আছে। এদের তুল্যরোধ হবে R ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়ালস টু 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 তার উপর ইনভার্স। ঠিক আছে? এইটা হবে তাদের তুল্যরোধ। এবং সমান্তরালে কি হয়? সেম অ্যামাউন্টের কারেন্ট যায় না, কারেন্ট এখানে আসবে, কারেন্ট এসে ভাগ হবে, বুঝছো? এই বরাবর যাবে কারেন্টের একটা অংশ I1, এই বরাবর যাবে আর একটা অংশ I2, এই বরাবর যাবে আর একটা অংশ I3। ওকে, কারেন্ট ভাগ হবে, বাট সবগুলা রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য হবে কনস্ট্যান্ট বা সেম। ওকে, সবগুলো রোধের কি হবে? দুই প্রান্তের বিভব পার্থক্য সেম। সবগুলো
রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য সেম। ঠিক আছে, দুই প্রান্তের বিভব পার্থক্য সেম বা একই, এটা ডিফারেন্ট হওয়ার কোনো সুযোগ নেই, এটা সেম হবে। ওকে, সহজ। সো শ্রেণীতে আমাদের এটা মনে রাখা লাগতেছে, আর সমান্তরালে এটা মনে রাখলেই হচ্ছে। ওকে ফাইন, এটাও গেল আমাদের শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায়, এটা নিয়েও সমস্যা নেই। এবার আমরা আসলে ওমস ল নিয়ে আলোচনা করতে পারি। ওমস ল খুব সহজ, বুঝছো? ওমস ল খুবই সহজ। আচ্ছা, ওমস ল আসলে কি কাজে ব্যবহার করা হয়? কোনো একটা পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য বের করার জন্য। কিসের জন্য? কোনো একটা পরিবাহীর দুই প্রান্তের বিভবের যে পার্থক্য সেইটা নির্ণয় করার জন্য। ধরেন আপনাকে এরকম একটা পরিবাহী দিচ্ছে, টা 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 টা, ওকে, এর মধ্যে দিয়ে একটা নির্দিষ্ট পরিমাণ কারেন্ট যাচ্ছে, ধরেন আই পরিমাণ, ওকে, আই পরিমাণ কারেন্ট যাচ্ছে। যদি এই রোধের মধ্যে দিয়ে আগের চেয়ে আরো বেশি কারেন্ট যায়, তাহলে অবশ্যই এই রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য আরো বেশি হবে। এইটাই ওমস ল, যে দুই প্রান্তের বিভব পার্থক্য হবে রোধের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টের সমানুপাতিক। যত বেশি কারেন্ট যাবে দুই প্রান্তের বিভব পার্থক্য তত বেশি হবে। এইটা হওয়াই কি স্বাভাবিক না? যত বেশি কারেন্ট তত বেশি শক্তির অপচয়, যত বেশি শক্তির অপচয় তত বেশি বিভবের অপচয়, আর যত বেশি বিভবের অপচয় বা যত বেশি ভোল্টেজ ড্রপ, দুই প্রান্তের বিভব পার্থক্য তত বেশি, কারণ ভোল্টেজ ড্রপটা বা বিভব হারাই যাওয়াটাই তো দুই প্রান্তের বিভব পার্থক্য, রাইট? তাহলে এখানে আমাদের বিভব পার্থক্য যেটা হবে সেটা হবে কারেন্টের সমানুপাতিক, অবশ্যই একটা নির্দিষ্ট তাপমাত্রায়, কোনো একটা তাপমাত্রায়, নির্দিষ্ট তাপমাত্রায় আর কি। ঠিক আছে, কারণ টেম্পারেচার চেঞ্জ করলে তো রোধ চেঞ্জ হয়ে যায়, তখন আর এই সম্পর্কটা খাটে না। ওকে, দেন আপনি যদি সমানুপাতিক চিহ্নটা সরাই দেন তখন এখানে কনস্ট্যান্ট হিসেবে আসে রোধ। এখান থেকে আসে আমাদের ওমস ল, ভি ইজ ইকুয়ালস টু আই আর, যেখানে ভিটা হলো রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য বা রোধের মধ্যে হারানো বিভব বা বিভবের পতন বা ভোল্টেজ ড্রপ। ওকে, সো সবগুলো লিখে দিচ্ছি। রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য কি ভাইয়া? রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য। ঠিক আছে, অথবা আমরা বলতে পারি রোধের মধ্যে হারানো বিভব, রোধের মধ্যে হারানো বিভব বা ভোল্টেজ ড্রপ। ওকে, বাকি রোধের মধ্যে ভোল্টেজ ড্রপ, রোধের মধ্যে ভোল্টেজ ড্রপ, তিনটা সিমিলার, হ্যাঁ, একই জিনিস মিন করে। সো আমরা যে কোনো সময় যে কোনো টার্মই ইউজ করতে পারি তিনটার মধ্যে, বাট তিনটার মানে মিনিং সেম, কোনো ডিফারেন্স নাই। লাইক যখন এখান থেকে কারেন্ট যাবে তখন রোধ কি করবে? বাধা দিবে। বাধার এগেইনস্টে যদি কারেন্ট যাইতে চায় তখন তার কি করা লাগবে? সেই বাধার এগেইনস্টে কাজ করা লাগবে। কাজ করার জন্য কি দরকার হয়? শক্তি। সে কি করবে? নিজের শক্তি ব্যবহার করবে। সো যখন সে তার নিজের শক্তি ব্যবহার করে বাধাকে অতিক্রম করে এই পাশ থেকে এই পাশে আসবে, তার শক্তির পরিমাণ কি সেম থাকবে? অবশ্যই না। এই পাশে তার শক্তির পরিমাণ বেশি। বাধা অতিক্রম করে যখন সে এই পাশটায় আসবে তখন তার শক্তির পরিমাণ কমে যাবে, কারণ সে কিছুটা শক্তি ইউজ করে ফেলছে। তখন দুই পাশে শক্তির একটা পার্থক্য তৈরি হয়। এবং সার্কিটে আমরা শক্তিকে বিভবের অ্যানালজি হিসেবে চিন্তা করি, মানে দুইটা জিনিস সেম, শক্তি আর বিভব সার্কিটের ক্ষেত্রে। সো দুই পাশে যদি শক্তির পার্থক্য তৈরি হয় ইলেকট্রনের, তাহলে অবশ্যই বিভবেরও পার্থক্য তৈরি হবে। ঠিক এই কারণেই রোধকে পাস করার পর দুই প্রান্তে কি হয়? বিভব পার্থক্য তৈরি হয়, এবং সেই বিভব পার্থক্য বা ভোল্টেজ ড্রপ বা হারানো বিভব আপনি বের করতে পারেন এই ওহমস লর থ্রুতে। এবং এই ওহমস ল খাটবে শুধুমাত্র ওহমিক কন্ডাক্টরগুলোর জন্য। কাদের জন্য? ওহমিক কন্ডাক্টর। ওকে, মানে যারা ওহমস ল মেনে চলে তাদেরকে আসলে ওহমিক কন্ডাক্টর বলে, আর যারা ওহমস ল মেনে চলে না তাদেরকে নন ওহমিক কন্ডাক্টর বলে। এবং ওহমস লর একটা গ্রাফ আছে, আপনাদের মনে আছে কিনা? এটা আসলে খুব সহজ গ্রাফ, ঠিক আছে, ভি বনাম আই এর গ্রাফ। সো আমরা জানি ভি ইজ ইকুয়ালস টু আই আর। কোন একটা নির্দিষ্ট তাপমাত্রায় রোধ অবশ্যই কনস্ট্যান্ট, সো আমরা ভি এর পরিবর্তে লিখে দিলাম ওয়াই, যেহেতু ওকে ওয়াই অক্ষে বসাইছি, কারেন্টকে বসাইছি এক্স অক্ষে, ওর পরিবর্তে লিখলাম এক্স, আর এটা যেহেতু কনস্ট্যান্ট এটার পরিবর্তে লিখলাম এম। দ্যাট মিন্স y is equals to mx। কিসের গ্রাফ এটা? মূল বিন্দুগামী সরল রেখা গ্রাফ। কিরকম হবে? এরকম। এবং মজার ব্যাপার হলো এখানে এমটা কি রিপ্রেজেন্ট করতেছে? ঢাল। তুমি এম কার পরিবর্তে বসাইছো? রোধের পরিবর্তে। তার মানে এই গ্রাফের যে ঢাল সেটাই কিন্তু রোধ। ঠিক আছে, এই যে যে গ্রাফটা, এই গ্রাফের যে ঢাল, সেই ঢালটাই হলো রোধ। ওকে, খুবই সহজ। পারবো?
সহজ, মানে এখানে কঠিন কিছু নাই। ওকে, আই হোপ পারবো, এটাও বুঝছি মোটামুটি। ওকে, এবার সার্কিট অ্যানালাইসিস তো আসলে পুরোটা তোমাদেরকে দেখাইতে পারলে ভালো লাগতো, বাট পুরোটা দেখাইতে গেলে তোমরা নিজেরাও জানো অনেক সময় লেগে যাবে, সো ওভাবে দেখাইতে পারতেছি না। বাট যখন আমি সিকিউ সলভ করাবো আমি মোটামুটি এনশিওর করব যত রকম সার্কিট অ্যানালাইসিস রাখা সম্ভব সব রাখার। বাট সার্কিট অ্যানালাইসিসের দুই একটা টেকনিক আছে যেগুলো আপনাদের লাগবে, সেগুলো আমি একটু দেখাই দিই, ঠিক আছে? সো সার্কিট অ্যানালাইসিস টেকনিক লেখো, কি লিখবা? সার্কিট অ্যানালাইসিস টেকনিক। ওগুলো আরেকটা বার আপনাদের একটু রিক্যাপ করাই দিই। ওকে, একটা একটা করে আমরা শুরু করি। দেখো, ধরো প্রথম কথা এটা একটু খেয়াল করো। ধরো দুইটা রোধ আছে, কয়টা? দুইটা, হ্যাঁ দুইটা রোধ আছে। এমনি করে সমান্তরাল আমরা একটা একটা করে শুরু করি। এক নম্বরটা এভাবে আছে R1 R2, তোমাকে তুল্য রোধ বের করতে বলছে। তুমি কি করছো? 1/R1 + 1/R2 তার ইনভার্স। এভাবে না, দুইটা থাকলে সরাসরি করবা। আর ইকুইভ্যালেন্ট হবে দুইজনের গুণফল ডিভাইডেড বাই দুইজনের যোগফল। এটা শুধুমাত্র দুইজনের জন্য খাটবে, আর কারোর জন্য না, ঠিক আছে? শুধুমাত্র দুইজনের জন্য অ্যাপ্লিকেবল, অন্য কোনো ক্ষেত্রে না। ওকে, দুইটা রোধ যদি সমান্তরালে থাকে সিম্পলি তাদের তুল্য রোধ হয় দুইটা রোধের গুণফল ডিভাইডেড বাই দুইটা রোধের যোগফল। আর অন্যান্য ক্ষেত্রে ইনভার্স করে যোগ করে পুরোটাকে আবার ইনভার্স করলে তুল্য রোধ পাবা, ঠিক আছে? গুড। এবার সেকেন্ডটা আসো। সেকেন্ড যেটা সেটা হলো পয়েন্ট, পয়েন্ট ধরা। ওকে, পয়েন্ট ধরার ব্যাপারটা কি ছিল? আমরা যখন তুল্য রোধ বের করতাম, তোমাদের মনে আছে কিনা, এরকম ছিল ব্যাপারটা। ধরো আমি একটা সার্কিট আঁকছি, এই 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 ধরো এরকম এরকম এরকম, ঠিক আছে? এখানে ধরো আছে এরকম, আরে সরি, এখানে ধর আছে এরকম, ঠিক আছে? এখানে আছে এরকম, এখানে ধর আছে এরকম, এরকম কিছু আছে, ঠিক আছে? ফাইন। আর ধরো আমি কি করছি, এখান থেকে এখানে এরকম একটা তার লাগাই দিছি, হ্যাঁ এই ফাইন। এখন এই সার্কিটে যদি তোমাকে তুল্য রোধ বের করতে বলে তখন সবচেয়ে ইজি মেথড কি ছিল? পয়েন্ট ধরে আগানোর মেথড। পয়েন্ট ধরার ব্যাপারটা কি ছিল? সার্কিটে যেই সকল পয়েন্টের বিভব সেম সেই সকল পয়েন্টও অ্যাকচুয়ালি সেম, এবং আমরা তাদেরকে সেম পয়েন্ট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। কি বললাম? সার্কিটে যেই সকল পয়েন্টের বিভব সেম, সার্কিটে যে সকল পয়েন্টের বিভব সেম, পয়েন্টের বিভব সেম, তাদেরকে আমরা কি করব? তাদেরকে আমরা সেম ভোল্টেজ দিয়ে বা সেম পয়েন্ট দিয়ে রিপ্রেজেন্ট করব। ওকে, তাদেরকে আমরা সেম পয়েন্ট দিয়ে রিপ্রেজেন্ট করব। ওকে, পয়েন্ট দিয়ে রিপ্রেজেন্ট করব, সহজ, রিপ্রেজেন্ট করব। ওকে, তো চলেন একটু করা যাক। খেয়াল করেন এই পয়েন্টটা, এই পয়েন্টটার নাম আমি দিলাম এ। এটাও কি এ হবে? না। যখন এখান দিয়ে কারেন্ট পাস করবে এই রোধের মধ্যে দিয়ে, তখন তো এখানে কিছুটা বিভবের পতন ঘটবে, ওই যে V = IR। সো এই পাশের বিভব আর ওই পাশের বিভব তো সমান হবে না। সো বিভব যদি সেম না হয় তাহলে পয়েন্ট সেম না, পয়েন্ট ডিফারেন্ট। সো এটার নাম দিলাম বি। ওকে, এইটার নাম কি হবে? ওটা কি নতুন একটা পয়েন্ট হবে? খেয়াল করে দেখো, এখান থেকে এখানকার মধ্যে মাঝখানে কোনো কিছু আছে নাই, সো এই মাঝখানে বিভব হারাই যাওয়ারও কোনো সুযোগ নাই। দ্যাট মিন্স এখান থেকে এখানে যাইতে বিভবের কোনো লস হবে না। বিভবের যদি কোনো লস না হয় তাহলে এই পয়েন্টে যা বিভব ছিল এখানে পৌঁছানোর পরেও বিভব তাই থাকবে। সো এই পয়েন্টের বিভব আর এই পয়েন্টের বিভব সেম, তাহলে পয়েন্ট দুইটাও সেম। সহজ কথা, দুইটা পয়েন্টের মাঝখানে যদি বিভব হারাই যাওয়ার মতো কোনো এলিমেন্ট থাকে তাহলে দুইটা পয়েন্ট ডিফারেন্ট হবে। আর যদি মাঝখানে বিভব হারাই যাওয়ার মতো কোনো এলিমেন্ট না থাকে, বা যদি কোনো বাইপাস রাস্তা করা থাকে যার মধ্যে কোনো রোধ নাই, কোনো ক্যাপাসিটার নাই, কোনো ব্যাটারি নাই, সেই ক্ষেত্রে অবশ্যই দুইটা পয়েন্টের বিভব সেম এবং ওই দুইটা পয়েন্টও সেম। ওকে, তাহলে দেখেন এই পয়েন্ট এবং এই পয়েন্টের মাঝখানে রোধ আছে, তাহলে অবশ্যই পয়েন্ট সেম না, নাম দিলাম সি পয়েন্ট। এই পয়েন্ট আর এই পয়েন্টের মাঝখানে রোধ আছে, পয়েন্ট সেম না, নাম দিলাম ডি পয়েন্ট। এবং এটা বিও হবে না, কেন? কারণ বি আর এই পয়েন্টের মাঝখানেও রোধ আছে। ওকে, এখন এইটা আর এইটার মাঝখানেও তো রোধ আছে, তাহলে এইটাও তো ডি হবে না, নতুন কিছু হবে। বাট সেই নতুন সেইটা কি হবে? খেয়াল করে দেখো, এই পয়েন্ট এবং এই পয়েন্টের মধ্যে একটা বাইপাস রাস্তা করা আছে, যেই রাস্তায় রোধ, ব্যাটারি, ক্যাপাসিটার কিছুই নাই। সো এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আসার জন্য কোনো বাধা ফেস করা লাগতেছে না। তার মানে কি, ওই পয়েন্ট আর এই পয়েন্টের বিভব সেম, বিভব সেম হইলে পয়েন্টও সেম। সো এটাও হবে সি পয়েন্ট, ঠিক আছে? সো এইভাবে পয়েন্ট ধরে ধরে আমরা সার্কিটের প্রত্যেকটা নোডকে
একটা পয়েন্ট দিয়ে প্রকাশ করতাম, দেন সেগুলোকে অ্যারেঞ্জ করে তুল্য রোধ বের করতাম। আই হোপ ইউ গাইস রিমেম্বার, আরেকটা আবার জাস্ট মনে করাই দিলাম। ঠিক আছে, বাসায় প্র্যাকটিস করি সেগুলো ভালো মতো। পারবো? গুড। এইচএসসির জন্য খুব বেশি লাগবে না, অ্যাডমিশন টাইমে বেশি লাগবে। ওকে, এখন খুব বেশি লাগবে না, অ্যাডমিশনে ভালো মতো পড়ে এগুলো। ওকে, নেক্সট 3 নাম্বারটা আসো, ভোল্টেজ ডিভাইডার রুল। ওকে, কি ভাইয়া? ভোল্টেজ ডিভাইডার রুল। ওকে, ভোল্টেজ ডিভাইডার রুলটা কি ছিল মনে করে দেখো। এটা কখন অ্যাপ্লাই করতাম? এটা আমরা অ্যাপ্লাই করতাম শ্রেণী সংযোগে, তাই না, বা সিরিজ কানেকশনে। ওকে, সিরিজ কানেকশনের ক্ষেত্রে আমরা এই রুলসটা অ্যাপ্লাই করতাম। এটা কি ছিল? ধরো এই এই এবং এই, এখানে একটা রোধ আছে R1, এখানে একটা রোধ আছে R2, এখানে একটা রোধ আছে R3, তিনটা রোধ শ্রেণী সমবায়ে যুক্ত। এখন এই পুরো সমবায়ের দুই প্রান্তের বিভব পার্থক্য দেওয়া আছে তোমাকে V। ওকে, এই যে পুরো সমবায়টা, এই পুরো সমবায়ের দুই প্রান্তের বিভব পার্থক্য হলো V। আপনাকে প্রশ্ন করছে প্রত্যেকটা রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য কত, মানে R1 এর দুই প্রান্তের বিভব পার্থক্য কত, R2 এর দুই প্রান্তের বিভব পার্থক্য কত, R3 এর দুই প্রান্তের বিভব পার্থক্য কত। বের করার নিয়মও খুব ইজি ছিল, V1 হবে বা R1 এর দুই প্রান্তের বিভব পার্থক্য হবে, আপনি যার দুই প্রান্তের বিভব পার্থক্য বের করতেছেন সে বসবে উপরে, এবং যতগুলা রোধ শ্রেণীতে যুক্ত আছে সবার যোগফল বসবে নিচে। তাহলে R1 প্লাস R2 প্লাস R3 এবং মাল্টিপ্লাইড বাই পুরা সমবায়ের দুই প্রান্তের বিভব পার্থক্য। তাহলে উপরে কি বসবে? উপরে বসবে আপনি যার দুই প্রান্তের বিভব পার্থক্য বের করতেছেন। নিচে কি বসবে? যারা শ্রেণী সমবায়ে যুক্ত সবার রোধের যোগফল মাল্টিপ্লাইড বাই পুরা সমবায়ের দুই প্রান্তের বিভব পার্থক্য। ঠিক আছে, সিমিলারলি V2 কত হবে বলতো? V2 হবে, V2 কার দুই প্রান্তের বিভব পার্থক্য? R2, তাহলে R2 বসবে উপরে, নিচে বসবে R1 প্লাস R2 প্লাস R3 মাল্টিপ্লাইড বাই V। ওকে, সিমিলারলি V3 কত হবে? V3 হবে ভাইয়া R3 ডিভাইডেড বাই R1 প্লাস R2 প্লাস R3 মাল্টিপ্লাইড বাই V। ওকে, সো এটা শ্রেণী সমবায়ের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। আরেকটা ছিল কারেন্ট ডিভাইডার রুল। হ্যাঁ, 4 নাম্বার যেটা, সেটা কি ছিল? কারেন্ট ডিভাইডার রুল। এটা কি ছিল বলেন? এটা কখন অ্যাপ্লাই করতেন বলেন তো? এটা অ্যাপ্লাই করতাম আমরা প্যারালাল কানেকশনে বা সমান্তরাল সমবায়ে। ঠিক আছে, সেটা কখন অ্যাপ্লাই করা হইতো? প্যারালাল কানেকশনের ক্ষেত্রে। ওকে, বা সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে। ওকে, কি বের করার জন্য? সার্কিটের প্রতিটা ব্রাঞ্চের কারেন্ট বের করার জন্য। মানে সমান্তরালে কি থাকে? অনেকগুলো ব্রাঞ্চ থাকে, এক একটা ব্রাঞ্চ দিয়ে এক এক রকম কারেন্ট প্রবেশ করে, সেই কারেন্টটা আমরা বের করতে চাচ্ছি। কেমনে বের করব? খেয়াল করেন, এই ধরেন তিনটা রোধ আছে, এই এখানে ধরেন আর একটা আছে এই। ওকে, সো এইটা আমাদের R1, সাপোজ এইটা R2 এবং এটা হলো R3। ধরো এখান দিয়ে টোটাল I মানের কারেন্ট আসছে। এখন এই I কারেন্টটা তিনটা ব্রাঞ্চের মধ্যে ভাগ হয়ে যাবে। ধরো I এর একটা অংশ I1 প্রবেশ করছে এখান দিয়ে, একটা অংশ I2 প্রবেশ করছে এখান দিয়ে, এবং I3 প্রবেশ করছে এখান দিয়ে। এই I1 I2 I3 এর মানটা আমরা বের করতে চাই। সো প্রথম কাজ যেটা, সেটা হলো এই সমবায়ের তুল্য রোধটা বের করা। এই সমবায়ের তুল্য রোধ কত হবে? RP is equals to 1/R1 plus 1/R2 plus 1/R3 তার ইনভার্স। এবার তুমি কোনটা বের করতে চাও? I1, ধরো তুমি I1 বের করতে চাও, তাহলে I1 হবে RP ডিভাইডেড বাই I1 কোন ব্রাঞ্চের কারেন্ট? এই ব্রাঞ্চটার। এই ব্রাঞ্চের রোধ কত? R1, তাহলে নিচে বসবে R1 মাল্টিপ্লাইড বাই টোটাল কারেন্ট। ঠিক আছে, এবার ধরো তুমি I2 বের করতে চাও। I2 কত হবে? উপরে বসবে তুল্য রোধ RP, নিচে কি বসবে? I2 কোন ব্রাঞ্চের কারেন্ট? এই ব্রাঞ্চের। এই ব্রাঞ্চের রোধ কত? R2, তাহলে নিচে বসবে R2 মাল্টিপ্লাইড বাই টোটাল কারেন্ট I। এবং ফাইনালি ধর তুমি I3 বের করতে চাও, সেটা কত হবে? উপরে RP, নিচে কত হবে বলো? I3 এই ব্রাঞ্চের কারেন্ট, তারপর নিচে হবে R3 মাল্টিপ্লাইড বাই I। ওকে, সো এই হলো এক একটা ব্রাঞ্চের কারেন্ট বের করার ফর্মুলা কারেন্ট ডিভাইডার রুলের থ্রুতে। সো এই চারটা জিনিস আমাদের আসলে বিভিন্ন সার্কিট অ্যানালাইসিসের সময় কাজে লেগে যায়। ওকে, এবং আরেকটাও আমি দেখাই দিই যে এই টাইপের বিভিন্ন প্রশ্ন করে, আগেই দেখাই দিই, পরবর্তীতে যখন আমরা ম্যাথ সলভ করবো সিকিউ এর মধ্যে তখন তো পাবোই। এই যে এটা খুব কমন একটা কোয়েশ্চেন, বুঝছো? এই এই ধরো কথার কথা, ধরো এই, ধরো এই, ফাইন, এখানে আছে এই, এখানে ধরো আছে এরকম কিছু একটা, এখানে আছে এরকম কিছু একটা। ঠিক আছে, তোমাকে বলছে এটা হলো ডি,
ওকে, এবং এটা হলো ই। তোমাকে প্রশ্ন করবে যে ডি আর ই কে যদি একটা তার দিয়ে যুক্ত করা হয়, হ্যাঁ, যেখানে আমরা একটা তার দিয়ে যুক্ত করছি বা একটা কাল্পনিক তার নিয়ে আসছি, তো এই তারের মধ্যে দিয়ে কারেন্ট কোন দিকে ফ্লো করবে? প্রশ্ন কি করবে, এই তারের মধ্যে দিয়ে কারেন্ট কোন দিকে ফ্লো করবে? এই তারের মধ্য দিয়ে কারেন্ট কোন দিকে যাবে? বলো কি করবা? বলো 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 বাচ্চারা, কেমনে করবেন বলেন? সহজ কিন্তু, হ্যাঁ, বলেন কেমনে করবেন? কারেন্টের ডিরেকশন বা কারেন্ট কোন দিকে যাবে সেটা আমরা কেমনে বের করি? বিভবের উপর ডিপেন্ড করে, তাই না? সো আমরা যেটা করব, ই পয়েন্ট এবং ডি পয়েন্ট, এই দুটো পয়েন্টের বিভব বের করব। আমরা বের করব ভিডি, ডি পয়েন্টের বিভব, এবং ভিই, ই পয়েন্টের বিভব। যদি ডি পয়েন্টের বিভব ই পয়েন্টের বিভবের চেয়ে বড় হয়, ভিডি যদি গ্রেটার দেন ভি হয়, তাহলে কারেন্ট যাবে ডি থেকে ইতে। কারেন্ট কোন দিকে যাবে? কারেন্ট ডি থেকে ইতে যাবে, ডি হতে ইতে যাবে। আর যদি এমন হয় ভিই গ্রেটার দেন ভিডি, ই পয়েন্টের বিভবটা বেশি ডি পয়েন্টের বিভবের চেয়ে, যদি এরকম হয়ে যায় সেই ক্ষেত্রে কারেন্ট যাবে ই থেকে ডিতে। ওকে, কই থেকে কই যাবে? কারেন্ট যাবে ই থেকে ডিতে। ওকে, কারেন্ট যাবে ই হতে ডিতে। খুবই সিম্পল। ওকে, সো এই টাইপের কোয়েশ্চেন আসতে পারে, সেই ক্ষেত্রে আপনার ওই বিভিন্ন পয়েন্টের বিভব বের করে তারপর চেক করা লাগবে। অ্যান্ড বিভব বের করা আসলে খুব সহজ। দেখো, সামহাও তুমি যদি এই পয়েন্টের বিভব পাওয়া যাও, ধরো এটা সি পয়েন্ট, এই পয়েন্টের বিভব হলো ভিসি। ওকে, দেখাই দিচ্ছি। ধরো এখান দিয়ে কারেন্ট গেছে I1 পরিমাণ, এখানকার রোধ R1, এখান দিয়ে কারেন্ট গেছে I2 পরিমাণ, এখানকার রোধ ধরো R2। তাহলে ডি এবং ই পয়েন্টের বিভব বের করা খুব সহজ। দেখো, যখন এখান দিয়ে I1 পরিমাণ কারেন্ট যাবে R1 এর মধ্যে দিয়ে, এখানে একটা ভোল্টেজ ড্রপ হবে বা বিভব হারাই যাবে কতখানি? I1 R1 পরিমাণ। তাহলে এই পাশে বিভব ছিল ভিসি, যখন আমি এই পাশ থেকে এই পাশে যাচ্ছি I1 R1 পরিমাণ বিভব হারাই যাচ্ছে, তাহলে ডি পয়েন্টের বিভব কত হবে? ডি পয়েন্টের বিভব হবে ভিসি মাইনাস I1 R1। ঠিক আছে, সিমিলারলি যখন আমরা এখান থেকে এখানে আসতেছি, দেখো এই I2 এর মধ্যে দিয়ে I2 পরিমাণ কারেন্ট যাচ্ছে, সো কতখানি বিভব হারাই যাচ্ছে? I2 R2 পরিমাণ। তাহলে ই পয়েন্টের বিভব কত হবে? সি পয়েন্টের বিভব মাইনাস I2 R2। ঠিক আছে, সহজ। দেখেন, একদম সহজ। এতটুকু কি আপনারা বুঝতে পারছেন কিনা? লেট মি নো বাচ্চারা, জানাও একটু আমাকে, এতটুকু কি আমাদের বোধগম্য হয়েছে এই টেকনিকগুলা, যেগুলো আমরা সার্কিটের মধ্যে বিভিন্ন সময় অ্যাপ্লাই করব? ঠিক আছে, মূল বিন্দুগামী সরল লেখা আছে, এটা মনে আগেরটা বলছিস নাকি হবে হয়তো, যাই হোক। দেখো দেখো দেখো, সবাই বুঝেছো কিনা বাচ্চারা? সবাই কি বুঝতে পারিয়াছি? দেখেন, আমাকে একটু জানাই দাও, একটু জানাই দাও আমাকে, জানিয়ে দিস একটু তোরা কমেন্ট করে যে সব বুঝছিস কিনা, তারপর আমরা সামনে আগাবো। ওকে, বিপ্র বলছে ক্লিয়ার, ভেরি গুড। ওকে, তোমাদের কমেন্ট একটু পরে আসে কেন জানো? আচ্ছা, জুই বলছে ক্লিয়ার ভাইয়া, ওকে নাইস। ওকে ওকে ওকে, সামনে আগাই তাহলে আমরা। চলো, এখন এখানে যে ওমের সূত্র, এগুলো আলোচনা করা হয়ে গেছে, এগুলো নিয়ে আর কিছু না বলি, অলরেডি হয়ে গেছে। একবার চাইলে স্লাইডের মধ্যে আরো ব্যাখ্যা সহ লেখা আছে, একবার দেখতে পারেন। ওকে, সেকেন্ড যেটা ছিল রোধ, এর নিয়েও আমরা পড়ছি পুরাপুরি, রোধ সম্পর্কে মানে পুরাটাই লেখা আছে, মানে রোধ কি কি করে না করে, কি কি বৈশিষ্ট্য। সো চাইলে সঙ্গে এখান থেকে দেখতে পারো। অ্যান্ড এই রোধ কিসের কিসের উপর ডিপেন্ড করে, কেমনে করে বের করে, সেটাও লেখা আছে। ওকে, দেন আপেক্ষিক রোধ, এটাও তোমাদের পড়াই দিছি, এটাও লেখা আছে এখানে, একবার দেখে নিতে পারেন। তুল্য রোধ, এটাও অলরেডি পড়াইলাম। শ্রেণী সমবায় পড়ানো হয়েছে, সমান্তরাল সমবায় পড়ানো হয়েছে, লাগবে না। ব্যাটারি, আচ্ছা ঠিক আছে, আমরা ব্যাটারিতে এবার আসতে পারি। ঠিক আছে, এবার চলো ব্যাটারি নিয়ে একটু আলোচনা করা যাক, বা ব্যাটারির সমবায় নিয়ে। ঠিক আছে, সো প্রথমে আমরা জাস্ট একটু ব্যাটারি নিয়ে আলোচনা করব। কি নিয়ে? ব্যাটারি নিয়ে। আচ্ছা, এই ব্যাটারির ম্যাথ, হ্যাঁ, বা ব্যাটারির মধ্যে হালকা একটু প্যাঁচায় ম্যাথ 2021-এ আসছিল ঢাকা বোর্ডে, 2021-এ আসা ম্যাথ, এবং 2022 বা 23-এও কোন একটা বোর্ডে যেন আসছিল, আমার এটা এক্স্যাক্টলি খেয়াল নাই। নেক্সট দিন সিকিউ সলভ করার সময় দেখাই দিব, বাট 2021-এ আসছিল, এটা আমার মনে আছে, কারণ পোলাপান খুব কনফিউজড হয়ে গেছিল পরীক্ষা দিয়ে এসে, যে ভাইয়া আমার ব্যাটারির যে অভ্যন্তরীণ রোধ বা যে ইন্টারনাল রেজিস্ট্যান্স, সেটাকে আমি সিরিজে কাউন্ট করব নাকি করব না?
উত্তর হলো অবশ্যই করতে হবে। ওকে, ব্যাটারিতে একটা অভ্যন্তরীণ রোধ থাকে যেটা হলো ব্যাটারি নিজে কারেন্টের প্রবাহকে বাধা দেওয়ার জন্য অফার করে। ঠিক আছে, সো মাথায় রাখতে হবে ব্যাটারির অভ্যন্তরীণ রোধ, অভ্যন্তরীণ যে রোধ সেটা অলওয়েজ বহির্বর্তনীর সাথে শ্রেণীতে যুক্ত থাকে। কিসে যুক্ত থাকে? শ্রেণীতে যুক্ত থাকে। ঠিক আছে, এটা অলওয়েজ মাথায় রাখতে হবে। সো যখন আপনাকে এরকম ম্যাথ দিবে, ধরো কথার কথা এই, ঠিক আছে, এই 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 তোমাকে বলছি ব্যাটারির ইএমএফ হলো ই, ঠিক আছে, ই হলো ব্যাটারির ইএমএফ এবং অভ্যন্তরীণ রোধ হলো আর, বা যে তড়িৎচালক শক্তিও বলতে পারো, এবং এই রোধের মান হলো R1, এই রোধের মান হলো R2। প্রশ্ন করছে কারেন্ট কত। ঠিক আছে, কি প্রশ্ন করছে? কারেন্ট কত। প্রথম কথা, আমি বহির্বর্তনীর কথা চিন্তা করি। বহির্বর্তনী মানে হলো ব্যাটারি বাদে যে অংশটা আছে, সেই বহির্বর্তনীতে দুইটা রোধ আছে, R1 এবং R2। কেমনে যুক্ত? সিরিজে যুক্ত। তাহলে এদের তুল্য রোধ কত হবে? এদের তুল্য রোধ হবে RS ইজ ইকুয়ালস টু R1 প্লাস R2। ঠিক আছে, এটা বহির্বর্তনীর তুল্য রোধ, এবং এই বহির্বর্তনীর তুল্য রোধের সাথে বা বহির্বর্তনীর রোধের সাথে অভ্যন্তরীণ রোধ সবসময় কেমনে যুক্ত? অলওয়েজ শ্রেণীতে যুক্ত। তার মানে এই পুরা সার্কিটটার ইনক্লুডিং দ্য ব্যাটারি, এই পুরা সার্কিটের তুল্য রোধ হলো R ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়ালস টু RS প্লাস R, বা R1 প্লাস R2 প্লাস R। ঠিক আছে, তাহলে এই পুরা বর্তনীর কারেন্ট হবে I ইজ ইকুয়ালস টু E ডিভাইডেড বাই RS প্লাস R। ঠিক আছে, সো মাথায় রাখো অভ্যন্তরীণ রোধ কিন্তু অবশ্যই তুল্য রোধে কাউন্ট হবে। এবং কিভাবে? বহির্বর্তনীর সাথে অভ্যন্তরীণ রোধ থাকে কেমনে? শ্রেণীতে যুক্ত থাকে। ঠিক আছে, ওকে। এন্ড আরেকটা কথা যেটা, এটাও একটু দেখায় রাখি, সেটা হলো ধর এইটা, ঠিক আছে, এরকম কিছু একটা আছে। ওকে ওকে ফাইন, ওকে। এবার দেখো এই যে তোমার কারেন্ট, ঠিক আছে, সেই কারেন্টের মান কত ভাইয়া? ধরো তোমার এখানে ইয়া দেওয়া আছে ই, আর এখানে হলো R1, এখানে হলো R2, আগেরটার মতোই। কারেন্ট কত? ই ডিভাইডেড বাই RS প্লাস R, অথবা তুমি লিখতে পারো I ইজ ইকুয়ালস টু ই ডিভাইডেড বাই R1 প্লাস R2 প্লাস R। ঠিক আছে, এটা হলো আমাদের কারেন্ট। এখন এখানে দুইটা জিনিস বের করা লাগতে পারে। একবার তোমাকে বলতে পারি ইএমএফ বের করো। ওকে, যদি ইএমএফ বের করতে বলে বা ই বের করতে বলে বা তড়িৎচালক শক্তি বের করতে বলে, আর ধরো কারেন্ট তোমাকে দিয়ে দিছে, সেই ক্ষেত্রে ফর্মুলা তো এটাই হচ্ছে I ইন্টু R1 প্লাস R2 প্লাস R। এটা হলো তড়িৎচালক শক্তি বের করার ফর্মুলা। বাট যদি প্রশ্ন করে প্রান্তীয় বিভব কত, প্রান্তীয় বিভব মানে কি জানো? মানে হলো এই ব্যাটারির দুই প্রান্তের বিভব, মানে ভিতরের যে অংশটা সেটা কাউন্ট হবে না। সো অভ্যন্তরীণ রোধ তো ব্যাটারির ভিতরে থাকে, ব্যাটারির ভিতরে অফার করে অভ্যন্তরীণ রোধটা, এটা কিন্তু বাইরের কোনো রোধ না। সো যখন তোমাকে প্রান্তীয় বিভব বের করতে বলবে, সেই ক্যালকুলেশনে কিন্তু অভ্যন্তরীণ রোধ আসবে না। সো যদি আমাদেরকে বলে প্রান্তীয় বিভব কত, ঠিক আছে, কারেন্ট বের করার জন্য অবশ্যই লাগবে, বাট যখন বলবে প্রান্তীয় বিভব কত, সেই প্রান্তীয় বিভব V হবে I মাল্টিপ্লাইড বাই R1 প্লাস R2, মানে বহির্বর্তনীর মধ্যে কতটুকু ভোল্টেজ ড্রপ হয়েছে সেটা হলো প্রান্তীয় বিভব। মানে এই সার্কিটটার মধ্যে কতটুকু ভোল্টেজ ড্রপ হয়েছে, নট ইনক্লুডেড দ্য ব্যাটারি। ব্যাটারিটা এখানে ইনক্লুডেড না। ওকে, ব্যাটারি ছাড়া, ব্যাটারিটাকে এক্সক্লুড করে যতটুকু ভোল্টেজ ড্রপ হয়েছে সেটা হলো প্রান্তীয় বিভব। আর ব্যাটারি সহ যদি ভোল্টেজ ড্রপ কনসিডার করো, সেটা হলো ইএমএফ বা তড়িৎচালক শক্তি। ঠিক আছে, তড়িৎচালক শক্তি। সহজ। ওকে, সো আই হোপ মনে থাকবে এই টাইপের কোশ্চেন কিন্তু এর আগেও এইচএসসি তে আসছিল, যে আমরা অভ্যন্তরীণ রোধ কি ইনক্লুড করবো নাকি করবো না, এই কনফিউশন যেন তোমাদের মধ্যে না আসে অন্তত। ওকে, গুড। নেক্সট চলো, এবার আমরা দেখব কোষের সমবায়। কি দেখবো ভাইয়া? সরি, কোষের সমবায়। চলেন কোষের সমবায় একটু দেখা যাক। কোষের সমবায় জিনিসটা কিরকম? এখানেও আমরা না তিন রকম সমবায় পড়বো। একটা হলো শ্রেণী সমবায়, একটা হলো সমান্তরাল সমবায়, আর একটা হলো দুইটার মিক্সচার। ঠিক আছে, সো প্রথমে আমরা আসি শ্রেণী সমবায়ে। ওকে, কিসে? শ্রেণী সমবায়। ওকে, সো ধরো এখানে আমাদের কয়েকটা কোষ আছে, এই একটা ব্যাটারি, এই আর একটা ব্যাটারি, এই আর একটা ব্যাটারি। ঠিক আছে, ওকে। আর ধরো এটা যুক্ত আছে এইভাবে একটা রোধের সাথে, এইভাবে ধরো বাইরে একটা রোধ আছে। ঠিক আছে, প্রথম যে ব্যাটারিটা,
তার ইএমএফ হলো E1, বা ধরো তোমার ই ই ই, মানে সংখ্যায় মানে তোমার প্রত্যেক, আমি বলি তোমাদের বইয়ে যে ফর্মুলা দেওয়া আছে সেই ফর্মুলা খাটানোর জন্য অবশ্যই প্রতিটা ব্যাটারির ইএমএফ এবং প্রতিটা ব্যাটারির অভ্যন্তরীণ রোধ সেম হওয়া লাগবে, আদারওয়াইজ তোমাদের বইয়ের ফর্মুলা খাটবে না। ওকে, মাথায় রেখো। এবং যদি সেটা না হয়, এক একটা ব্যাটারির ইএমএফ যদি এক এক রকম হয়, এক একটা ব্যাটারির অভ্যন্তরীণ রোধ যদি এক এক রকম হয়, তখন আসলে কিরশফের ল ছাড়া আর কোনো ওয়ে নাই। ওকে, যাই হোক, সো ধরেন আমাদের 3টা ব্যাটারি দেওয়া আছে বা n সংখ্যক ব্যাটারি দেওয়া আছে, আমরা ধরে নিলাম কি n সংখ্যক ব্যাটারি, 3টা দেখাইছি আমি, বাট আমরা ধরলাম n সংখ্যক ব্যাটারি এইভাবে শ্রেণী সমবায়ে যুক্ত আছে। তাদের সবার ইএমএফ হলো ই, অভ্যন্তরীণ রোধ হলো ছোট হাতের আর, এবং এক্সটার্নাল যে রোধটা কানেক্টেড সেটা হলো আর। ওকে, এবার প্রশ্ন হলো এখানে বা এই সার্কিটের মধ্যে কতখানি কারেন্ট ফ্লো করবে সেটা বের করা খুবই ইজি। দেখো এই সার্কিটে যদি n সংখ্যক ব্যাটারি, মানে n সংখ্যক ই তড়িৎচালক শক্তিওয়ালা ব্যাটারি এভাবে পরপর সেম পোলারিটিতে যুক্ত থাকে, তো এই সার্কিটের টোটাল অ্যাপ্লাইড ইএমএফ কত হবে? এক একটা ব্যাটারির জন্য ই, n সংখ্যক ব্যাটারির জন্য NE। ওকে, তাহলে কারেন্ট হবে NE ডিভাইডেড বাই, খেয়াল করেন এখানে বহির্বর্তনীতে রোধ কত? আর, এবং অভ্যন্তরীণ রোধ কত? এক একটা আর, এরকম কয়টা আছে? 3টা। কেমনে যুক্ত? সিরিজে, তাহলে তাদের তুল্য রোধ কত? 3R বা NR। ওকে, আমরা যদি n সংখ্যক নেই তাহলে n সংখ্যক আর সিরিজে যুক্ত, তুল্য রোধ কত হবে? NR। ওকে, এবং অভ্যন্তরীণ রোধ সবসময় বহির্বর্তনীর সাথে কেমনে যুক্ত থাকে? শ্রেণীতে, তার মানে টোটাল রোধ হবে R প্লাস NR। ওকে, এইটা হবে এই ক্ষেত্রে সার্কিটের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট। ওকে, তোমার ব্যাটারি যদি শ্রেণী সমবায়ে যুক্ত থাকে, একাধিক ব্যাটারি, ধরো n সংখ্যক ব্যাটারি, সেই ক্ষেত্রে এইটা হবে সার্কিটের মধ্যে দিয়ে কারেন্ট বের করার ফর্মুলা। ওকে, সেকেন্ড যেটা হইতে পারে যে তোমার ব্যাটারিগুলা প্যারালালি যুক্ত। ঠিক আছে, কেমনে যুক্ত? প্যারালালি। ধরো এরকম কিছু আছে, এই, ঠিক আছে, আরে ছবিটা সুন্দর হচ্ছে না, মানসিক শান্তি পাই না ছবি সুন্দর না হইলে। যাই হোক, ধর এই, ওকে, তারপর ধর এই, ওকে, ঠিক আছে, এবং ধর এই, এরকম 3টা ব্যাটারি আছে যারা এভাবে প্যারালালি যুক্ত। বা ধরো m সংখ্যক ব্যাটারি আছে সমান্তরাল, কতগুলা? ধরো m সংখ্যক ধরে নিলাম, আরো কম বেশি মানে র্যান্ডম যে কোনো সংখ্যায় থাকতে পারে, সো আমরা জাস্ট m সংখ্যক ধরে নিলাম, একটা আরবিটারি নাম্বার। ওকে, এবং এখানে প্রত্যেকটা ব্যাটারির ইএমএফ ই ই ই এবং রোধ হলো আর আর আর, এবং এটার সাথে ধরো বাইরে বহির্বর্তনীতে আর মানের একটা রোধ কানেক্টেড আছে। ওকে, এবার আমি একটা কথা বলো, এই সার্কিটে টোটাল অ্যাপ্লাইড ইএমএফ কত? দেখো ওর দুই প্রান্তের বিভব পার্থক্য ই, ওরটাও ই, ওরটাও ই, তাহলে আলটিমেটলি এই দুইটা পয়েন্টের বিভব পার্থক্য কত? ই, তাই না? যদি এরকম হইতো এরা পাশাপাশি যুক্ত, যেমন এই ক্ষেত্রে এখানে ই, এখানে ই, এখানে ই, তাহলে এই দুই প্রান্তের বিভব পার্থক্য 3C বা 3E। বাট এখানে এই দুইটা পয়েন্টের মধ্যেই তো তোমার 3টা ব্যাটারি লাগানো, সো এই দুইটা পয়েন্টের বিভব পার্থক্য কি 3 হবে নাকি? না, ই তো হবে। সমান্তরালে বিভব পার্থক্য কি থাকে? সেম থাকে। সো এখানে সমবায়ের দুই প্রান্তের বিভব পার্থক্য কিন্তু ই। ওকে, ব্যাটারির যে অভ্যন্তরীণ রোধগুলো আছে তাদের তুল্য রোধ কত? দেখো 3টা আর মানের রোধ বা m সংখ্যক আর মানের রোধ যুক্ত আছে কেমনে? সমান্তরালে। তাহলে এই m সংখ্যক আর মানের রোধের তুল্য রোধ কত হবে? r ডিভাইডেড বাই m। এবং এই যে অভ্যন্তরীণ রোধ সেটা বহির্বর্তনীর রোধের সাথে কেমনে যুক্ত থাকে? সমান্তর শ্রেণীতে যুক্ত থাকে, তার মানে টোটালটার তুল্য রোধ হবে r প্লাস r বাই m। বুঝতে পারছো? এই যে অভ্যন্তরীণ রোধ 3টা আছে সমান্তরালে যুক্ত, এই 3জনের তুল্যরোধ হলো, বা এই m সংখ্যক জন, মানে আমি বারবার প্যাচাই ফেলতেছি, একটা বলতেছি 3, একটা বলতেছি m, মানে আমি এখানে আঁকছি 3টা, বাট ফর্মুলা লিখতেছি m সংখ্যকের জন্য, কারণ আমাদের একটা জেনারেলাইজড ফর্মুলা দরকার তার জন্য। ঠিক আছে, সো যদি এখানে m সংখ্যক ব্যাটারি থাকতো সমান্তরালে, তাহলে m সংখ্যক r মানের রোধ সমান্তরালে যুক্ত থাকতো, তাদের তুল্যরোধ কত হইতো? r বাই m, যেহেতু সমান্তরালে যুক্ত। এবং এই অভ্যন্তরীণ রোধ বহির্বর্তনীর রোধের সাথে কেমনে থাকে? শ্রেণীতে, তাহলে টোটালটার তুল্যরোধ হবে r বাই m প্লাস r। ওকে, এবং এখানে অ্যাপ্লাইড ইএমএফ কিন্তু ই, নট এম ই। ওকে, তাহলে কত দাঁড়াবে কারেন্ট? কারেন্ট দাঁড়াবে I ইজ ইকুয়ালস টু ই ডিভাইডেড বাই r বাই m প্লাস r, তার মানে I ইজ ইকুয়ালস টু এম ই ডিভাইডেড বাই r প্লাস এম আর।
ওকে, এখানে ছোট আরটা হলো অভ্যন্তরীণ রোধ এবং বড় আরটা হলো বহির্বর্তনীর রোধ। এমনও হইতে পারে বহির্বর্তনীতে একটার পরিবর্তে দুইটা রোধ আছে, সেই ক্ষেত্রে এখানে কি বসবে, বহির্বর্তনীর তুল্য রোধ বসবে। মানে যেখানে তুমি আর লিখছো না, আরটা কি রিপ্রেজেন্ট করছে, বহির্বর্তনীর রোধ। ধরো বহির্বর্তনীতে একটা রোধ না, মাল্টিপল রোধ আছে, দুইটা আছে, তিনটা আছে, সেক্ষেত্রে আরের পরিবর্তে কি বসাবা, বহির্বর্তনীর তুল্য রোধটা বসাবা। ঠিক আছে, একটা রোধ থাকলে একটা বসাবো, মাল্টিপল থাকলে তাদের তুল্য রোধ বসাবো। ওকে, সহজ। সো এটা হলো শ্রেণী সমবায় ব্যাটারির বা কোষের, আর এটা হলো সমান্তরাল সমবায়। এবার যদি মিক্সড হয়, যে মিক্সড কিরকম মিক্সড ভাইয়া, মিক্সড সমবায় ধরেন এরকম আছে যে আমাদের ধরো এই 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 তোমাদের বইয়ের ছবিটাই আঁকি, এই এই ঠিক আছে, এখানেও ধরো এই এরকম, হ্যাঁ এই, ওকে এই এই, ঠিক আছে, এখানে ধরো এখানে ডট ডট দাও, ঠিক আছে, এখানে দাও ডট 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 ডট, ওকে, এবং ফাইনালি আর একটা আঁকো এই এই এই, ধরো এই, তারপর ধরো এই, ঠিক আছে। সো এখানে যেটা হইছে আমাদের এরকম সার্কিটটা ধর এরকম, আমাদের এম সংখ্যক ব্যাটারি আছে প্রতিটা ব্রাঞ্চে। দেখো প্রতিটা ব্রাঞ্চে আছে এন সংখ্যক ব্যাটারি, প্রতিটা ব্রাঞ্চে এন সংখ্যক ব্যাটারি, এন সংখ্যক ব্যাটারি, এবং ব্রাঞ্চ আছে এম সংখ্যক, ব্রাঞ্চ আছে কতগুলো, এম সংখ্যক। মানে ধরো এখানে ধরো আছে 5টা ব্যাটারি, তবে প্রতিটা ব্রাঞ্চে 5টা করে ব্যাটারি থাকবে, এটাও 5টা, এটাও 5টা, এটাও 5টা, এটাও 5টা। এরকম ব্রাঞ্চ আছে কয়টা, ধরো 4টা, 1টা 2টা 3টা 4টা। ওকে, সো আমরা ব্যাটারির সংখ্যাটাকে প্রকাশ করতেছি এন দিয়ে, একটা ব্রাঞ্চে কয়টা ব্যাটারি আছে এবং কতগুলো ব্রাঞ্চ আছে সেই সংখ্যাটাকে রিপ্রেজেন্ট করতেছি এম দিয়ে। তাহলে বহির্বর্তনীতে প্রবাহিত কারেন্টের মান হবে আই, এটার মান যদি আর হয়, I এর মান হবে I is equals to MNE divided by MR plus NR. ওকে, এই হলো মিক্সড সমবায়ের ক্ষেত্রে প্রবাহিত কারেন্ট বের করার ফর্মুলা। ঠিক আছে, এটা মাঝে মধ্যে আসে, অনেক বেশি যে ইম্পর্টেন্ট তাও না, বাট দেখে রাখো, মানে দেখে রাখাটা সেফ। ওকে, কারণ এগুলো কঠিন কিছু না, সহজ জিনিস, তোমরা পড়ছো অলরেডি, সো একটা বার দেখে রাখলে ভালো। ওকে, সো এটা হলো মিক্সড সমবায়ের জন্য, তার আগেরটা ছিল সমান্তরাল, তার আগেরটা ছিল শ্রেণী। তিনটাই মাথায় রাখেন, কঠিন কিছু না, আর ভুলে গেলে এগুলো প্রমাণ করা আসলে খুব বেশি ব্যাপার না, যদি আপনার কারেন্টের বেসিক ক্লিয়ার থাকে। ওকে, গাইড, সামনে আগানো যাক, চলো। আচ্ছা, এরপরে যেগুলো তোমাদেরকে পড়াইছি, হ্যাঁ, যেখানে সংজ্ঞাগুলো দেওয়া আছে, দেখো যাদের সংজ্ঞা নিয়ে কনফিউশন আছে, এটা হলো সংজ্ঞা। কোনো বর্তনীতে তড়িৎ প্রবাহ চালনা করার সময় তড়িৎ শক্তি প্রয়োজন হয়। কোনো তড়িৎ, এই যে যেখান থেকে সংজ্ঞাটা, কোন তড়িৎ উৎসের থেকে একক ধনাত্মক আধানকে বর্তনীর এক বিন্দু থেকে উৎস সহ, মানে ব্যাটারি সহ সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আবার ওই বিন্দুতে আনতে যতখানি কাজ করতে হয় সেটাকেই বলে ওই উৎসের তড়িৎ চালক শক্তি। আর প্রান্তীয় বিভব যেটা বা বিভব পার্থক্য যেটা, সেই ক্ষেত্রে আমরা ব্যাটারিটাকে অতিক্রম করব না, মানে ব্যাটারির অভ্যন্তরীণ রোধের কারণে যে বাধাটা ফেস করা লাগবে সেটাকে আমরা ইনক্লুড করব না, বা ব্যাটারির মধ্যে যে ভোল্টেজ ড্রপ হবে সেটা কাউন্ট হবে না। যেমন কেউ যদি তোমার প্রশ্ন করে, এখানে ধরো এই যে একদম নর্মাল যে কেসটা ছিল, এখানে ব্যাটারির মধ্যে বিভব মানে ভোল্টেজ ড্রপ কত, ধরো তোমার প্রশ্ন করছে কি ব্যাটারির মধ্যে কতখানি ভোল্টেজ ড্রপ হবে, বলতো ব্যাটারির মধ্যে কতখানি ভোল্টেজ ড্রপ হবে, আই মাল্টিপ্লাইড বাই অভ্যন্তরীণ রোধ। ঠিক আছে, কারেন্টকে অভ্যন্তরীণ রোধ দিয়ে গুণ করো, তাহলে ব্যাটারির মধ্যে ভোল্টেজ ড্রপ পাওয়া যাবে। ঠিক আছে, সহজ জিনিস, গুড। নেক্সট, এগুলো হয়ে গেছে কারশফের সূত্র। কারশফের সূত্রের আগে আর কিছু ছিল না, দাঁড়াও, আচ্ছা ওগুলো মনে হয় লাস্টে ইনক্লুড করা হয়ে গেছে কিনা। আমরা কারশফের সূত্র তো সবার লাস্টে পড়বো, এটা এখন না পড়ি, আমরা একটু তড়িৎ শক্তি নিয়ে পড়াশোনা করি। ঠিক আছে, কি নিয়ে পড়াশোনা করব, তড়িৎ শক্তি এবং ক্ষমতা। লেখো, তড়িৎ শক্তি এবং ক্ষমতা। ওকে, চলো, ইলেকট্রিক্যাল এনার্জি, ধরো একটা তারের মধ্যে দিয়ে কতখানি তড়িৎ শক্তি ফ্লো করতেছে, বা কোনো একটা ডিভাইসের ইলেকট্রিক্যাল পাওয়ার কত, সেগুলো আমরা কেমনে বের করতাম। তড়িৎ শক্তি বের করার ফর্মুলা ছিল 3টা।
W is equals to I squared RT, W is equals to VIT এবং W is equals to V squared by R multiplied by T। যে কোনো একটা মনে রাখলেই হয়, বাকিগুলো ওমস ল দিয়ে একটাকে আরেকটা দিয়ে রিপ্লেস করবেন, আরেক ফর্মুলা অটোমেটিক চলে আসবে। আর আমরা ক্ষমতা মানে কি জানি? একক সময়কৃত কাজ বা একক সময়ে ব্যয়িত শক্তি, দ্যাট মিনস W বাই T। সো এখান থেকে ক্ষমতার ফর্মুলা আসবে P is equals to VI, P is equals to V squared by R, P is equals to I squared R। ওকে, সো এটা ইলেকট্রিক্যাল পাওয়ার বের করার ফর্মুলা এবং এটা হলো ইলেকট্রিক্যাল এনার্জি বের করার ফর্মুলা। এখন এগুলোও সমস্যা নেই, এগুলো সহজ জিনিস, এগুলোর ইমপ্লিমেন্টেশনটা জানা লাগবে যে এগুলো আমরা অ্যাপ্লাই করব কোথায়। যেমন ধরো তোমাকে এরকম একটা প্রশ্ন করতে পারে, খুব কমন একটা প্রশ্ন, প্রচুর আসে, এর আগেও এইচএসসিতে আসছে। ধরো এই একটা পাত্র আছে, ধরো পানি আছে বা অন্য যে কোনো লিকুইড আছে, কিছু একটা হবে। ধরো তোমাকে বলে দিচ্ছে যেখানে m কেজি পানি আছে, কি করছি ভাইয়া? এখানে কি আছে? m কেজি পানি আছে, ঠিক আছে? এবং এই m কেজি পানির তাপমাত্রা আমরা ধরো ΔT পরিমাণ বৃদ্ধি করব। কি করব? m কেজি পানির তাপমাত্রা ΔT পরিমাণ বৃদ্ধি করব, ঠিক আছে? তার জন্য আমরা কি করছি? এখানে একটা এরকম কয়েল দিছি, এরকম ধরো একটা কয়েল আমরা এখানে দিছি, যেই কয়েলটার মধ্যে I পরিমাণ কারেন্ট ফ্লো করতেছে এবং এই কয়েলটার রোধের মান হলো R। তোমাকে প্রশ্ন করছে কত সময় ধরে কারেন্ট পরিবহন করানো হলে তাপমাত্রা ΔT পরিমাণ বৃদ্ধি পাবে। বলো কেমনে করবা? লিখবা যে ধরি যে কারেন্ট ফ্লো করবে T সময় ধরে, ধরি T সময় ধরে কারেন্ট ফ্লো করবে, সহজ, ঠিক আছে? কারেন্ট ফ্লো করবে। আচ্ছা, যদি টি সময় ধরে কারেন্ট ফ্লো করে তাহলে এখানে কতখানি তড়িৎ শক্তি উৎপন্ন হবে? W is equals to I squared RT। I এর মান দেওয়া আছে, R এর মান দেওয়া আছে, T এর মান আমরা বের করব। তাহলে টি সময় ধরে কারেন্ট ফ্লো করলে এতখানি তড়িৎ শক্তি উৎপন্ন হবে। এই তড়িৎ শক্তিটা রূপান্তরিত হবে কিসে? তাপ শক্তিতে। ওকে, এবং সেই তাপ শক্তি ব্যবহার করে কি হবে? এই পানির তাপমাত্রা বৃদ্ধি পাবে, দ্যাট ইজ ইকুয়ালস টু ms ΔT, যেখানে এসটা হলো পানির আপেক্ষিক তাপ। সো এই I স্কোয়ার্ড RT ইজ ইকুয়ালস টু ms ΔT বা Δথিটা। এখান থেকে আপনি টাইম, তাপমাত্রার পরিবর্তন, পানির ভর, কতখানি কারেন্ট ফ্লো করা লাগবে, যে কোনো কিছুই বের করতে পারবেন, ঠিক আছে? সো এটা খুব কমন একটা টাইপের ম্যাথ, এটা মাথায় রাখেন। ওকে, পারবো? শিওর? গুড, তুলে ফেলো তুলসি। ওকে, এবার আসো পরেরটা, যেটা হইতে পারে তোমাকে এরকম কিছু বলতে পারে, ওই বাসা বাড়িতে বিদ্যুৎ বিল বের করতে বলবে। এটা ওই শক্তিরই একটা অংশ। কি বের করতে বলবে? বিদ্যুৎ বিল। ধরো তোমাকে বলছে যে তোমার বাসায়, ওকে, এরকম ধরেন আপনাকে বলেছে যেটা আপনার বাসা বা ইয়োর হোম, ওকে, এই বাসায় 10টা লাইট আছে, কত ওয়াটের? ধরো 40 ওয়াটের, ওকে, এবং এগুলা দিনে, হ্যাঁ দিনে কি করে? দিনে ধরো 5 ঘন্টা করে জ্বলে, দিনে 5 ঘন্টা, ঠিক আছে? ধরো তোমার বাসায় 2টা ফ্যান আছে, ওকে, এবং এগুলো এক একটা 60 ওয়াটের এবং এগুলো দিনে 10 ঘন্টা করে চলে, ঠিক আছে? এবং ধরো তোমার বাসায় একটা টিভি আছে, ওকে, এই টিভিটা হলো 200 ওয়াটের এবং এটা দিনে 2 ঘন্টা চলে, ঠিক আছে? তোমাকে প্রশ্ন করবে যে পার ইউনিট, হ্যাঁ, পার ইউনিট বিদ্যুতের দাম কত এখন? আমি আসলে নট শিওর। ধরো তোমার 10 টাকা, যদি 10 টাকা হয় তাহলে ভাইয়া জুন মাসে আপনার ইলেকট্রিসিটি বিল কত আসবে? ওকে, তো আমাদের যেটা করতে হবে সেটা হলো পুরো মাস জুড়ে কতখানি তড়িৎ শক্তি ব্যয় হয়েছে সেটা খুঁজে বের করা লাগবে। এবং সেখান থেকে আমরা কেমনে এখানে কনক্লুড করব? মাথায় রাখতে হবে 1 কিলোওয়াট আওয়ার ইজ ইকুয়ালস টু 1 ইউনিট কারেন্ট, ঠিক আছে? কি ভাইয়া? 1 কিলোওয়াট আওয়ার তড়িৎ শক্তি ইজ ইকুয়ালস টু হোয়াট? 1 ইউনিট অফ কারেন্ট। এটাকে কারেন্টের ইউনিট হিসেবে ধরা হয়। সো আমরা দেখবো যে এই পুরা সময় জুড়ে কতখানি তড়িৎ শক্তি ব্যয় হয়েছে বা কত কিলোওয়াট আওয়ার তড়িৎ শক্তি ব্যয় হয়েছে। খেয়াল করেন, এটা বের করাও খুব সোজা। দেখেন তো 10টা লাইট, এক একটা হলো 40 ওয়াট, তাহলে 10টা মিলে হলো 400 ওয়াট। এরা দিনে চলছে 5 ঘন্টা, ওকে, তাহলে 30 দিনে কতক্ষণ চলবে? 150 ঘন্টা, ওকে। দিনে 5 ঘন্টা চলা মানে কি 30 দিনে 150 ঘন্টা চলা, ওকে। 2টা ফ্যান, তাই না? এক একটা কত?
এক একটা 60 ওয়াট, ওকে, এবং এরা চলছে দিনে 10 ঘন্টা, তাহলে 30 দিনে কতক্ষণ চলছে? 300 ঘন্টা, ওকে, 300 ঘন্টা। আচ্ছা ফাইন। আচ্ছা এখানে সিকোয়েন্সটা আমি উল্টায় না লিখে সহজভাবে লিখি বা সোজা করে লিখি যে 10টা লাইট এক একটা 40 ওয়াট চলছে 150 ঘন্টা মাসে, ওকে। আর হলো তোমার ওই তোমার দুইটা ফ্যান 60 ওয়াটের, মাসে চলছে 300 ঘন্টা। সিমিলারলি টিভি আছে কয়টা? একটা 200 ওয়াটের, প্রতিদিন 2 ঘন্টা, মাসে চলবে কত ঘন্টা? মাসে চলবে 60 ঘন্টা। তাহলে দেখেন আপনি এই তিনটাকে যোগ করলেই মাসে ব্যয়িত টোটাল বিদ্যুৎ শক্তি পাওয়া যাবেন। যেমন আমি যদি যোগ করি কত হবে? 4 15 হলো 60, 600, 6000, 60,000, তাহলে আছে 60,000, ঠিক আছে। প্লাস এখানে কত রে? 12 3 12 হলো 36, তাই না? তাহলে 36,000, এখানে আছে 36,000, ঠিক আছে। আর এখানে কত আছে? 12,000, ওকে ওকে। তাহলে যদি তুমি এখন যোগ করো 60, ওখানে হলো 48, তাই না? 108, 108, একটা দুইটা তিনটা, এত ওয়াট আওয়ার কারেন্ট তুমি খরচ করছো, ঠিক আছে। তাহলে তুমি কত কিলো ওয়াট আওয়ার খরচ করছো? তুমি 108 কিলো ওয়াট আওয়ার খরচ করছো, ওকে। দ্যাট মিনস তুমি 108 ইউনিট খরচ করছো। কত? 108 ইউনিট কারেন্ট খরচ করছো। এক এক ইউনিটের দাম কত? এক এক ইউনিটের দাম 10 টাকা। তাহলে তোমার 108 ইউনিট খরচ করার জন্য টাকা খরচ হবে কত? 108 ইন্টু 10 মানে 1080 টাকা, ঠিক আছে, 1080 টাকা, ওকে। সো এটা হলো একটা শর্ট সামারি। আমরা তো যখন সিকিউ সলভ করবো তখন তো এই টাইপের ম্যাথ অবশ্যই আসবে, তখন আরো ডিটেলসে, বাট নিয়ম একই, এই নিয়মেই করতে হবে। প্রতিটা ডিভাইস মাসে কতখানি তড়িৎ শক্তি ব্যবহার করতেছে সেটা আমরা দেখবো, ওকে। এবং দেন সবগুলাকে যোগ করব, যোগ করলে মাসে টোটাল কতখানি তড়িৎ শক্তি ব্যয় হয়েছে সেটা পাওয়া যাব। দেন ব্যয়িত তড়িৎ শক্তিকে কিলো ওয়াট আওয়ারে নিয়ে যাব, 1 কিলো ওয়াট আওয়ার সমান 1 ইউনিট। দেন যত কিলো ওয়াট আওয়ার খরচ হয়েছে সেটার দাম কত সেটা খুঁজে বের করবো, শেষ, সলভড। দেখো বুঝছো কিনা? দেখো দেখো দেখো, আরে হামিম জহুর, আরে সেই হামিম আমার মেডিকেলের স্টুডেন্ট আমার ক্লাস করতেছে, আয় হায় গার্ড। বাকিদের কি অবস্থা দেখো, বুঝছো কিনা? এই কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? দেখেন বাই দ্য ওয়ে আমাকে একটু জানাও তো নামাজ কয়টায়? নামাজ কয়টা? ওই টাইমটা একটা ব্রেক দিব, হ্যাঁ, নামাজের টাইমটা আমাকে একটু জানাও, ওকে। ক্লিয়ার ভাইয়া, ওকে, ভেরি গুড ভেরি গুড। বাকিরা, বাকিদের কি খবর, কি হালচাল? দেখেন বুঝছেন না কি বুঝেন নাই বলেন, বলো বলো, বুঝেছো নাকি বুঝো নাই? সবাই কি বুঝতে পেরেছি? দেখেন আর নামাজের টাইমটা একটু জানাইস আমাকে তোরা। একদম চুপচাপ পোলাপান, আই ডোন্ট নো ওয়াই তোরা তো চুপচাপ কেন? ও মাই গড, স্পিক আউট বয়েজ এন্ড গার্লস, কথা বলো, কথা বলতে হবে, চুপচাপ থাকা যাবে না, ওকে। আচ্ছা ঠিক আছে, থাকো চুপচাপ, সমস্যা নেই, পরে জানাও। চলো তাহলে এটাও বুঝে গেছি তড়িৎ শক্তির ব্যাপার স্যাপার আসতে। হ্যাঁ, কারশফের সূত্র, হুইটস্টোন ব্রিজ, এগুলাও তো পরে আসতেছে। ইস 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 ইস। আচ্ছা বিদ্যুৎ বিল গেছে, তড়িৎ শক্তি গেছে, আমি একটু পুরোটা স্লাইডটা দেখি। হুইটস্টোন ব্রিজ এগুলো সহজ, জুলের তাপীয় ক্রিয়া এটা নর্মাল সূত্র, ঠিক আছে। আমি এটা একবার দেখাও দিই, অলরেডি এটা পড়াইছি আমরা, যে তড়িৎ প্রবাহের ফলে পরিবাহী প্রবাহের সূত্র, পরিবাহীর রোধ এবং প্রবাহকাল টি অপরিবর্তিত থাকলে হ্যাঁ মানে এটা হলো যেটা জুলের তাপীয় ক্রিয়ার যে সূত্রটা সেটা হলো H ইজ ইকুয়ালস টু আই স্কোয়ার আর টি। এটাই তোমাদের পড়াইলাম মাত্র, জুলের তাপীয় ক্রিয়াটাই পড়াচ্ছিলাম, যে ওই যে একটা কন্ডাক্টর দিছি পানির মধ্যে, তাপ শক্তি ফ্লো করাইছি, পানির তাপমাত্রা বাড়তেছে, ওকে। কেন? কারণ সেখানে হিট প্রডিউস হবে, সেটা নিয়েই জুলের তাপীয় সূত্র। যে যদি তুমি আর এবং টিকে কনস্ট্যান্ট রাখো, দেখো যদি আর এবং টি কনস্ট্যান্ট হয় তাহলে এইচ কি আই স্কোয়ার্ডের সমানুপাতিক হবে। যদি আই এবং টি কনস্ট্যান্ট হয়, ঠিক আছে, তাহলে এইচ কি হবে? এইচ আর এর সমানুপাতিক হবে। এবং ফাইনালি 3 নাম্বার যে সূত্রটা সেটা হলো যদি আই এবং আর কনস্ট্যান্ট হয়, ওকে, তাহলে এইচ সমানুপাতিক হবে টাইমের, ওকে। সো তুমি যদি আর এবং টিকে কনস্ট্যান্ট রাখো, মানে একটা নির্দিষ্ট সময় ধরে কারেন্ট ফ্লো করতেছো এবং রোধের মানটাও কনস্ট্যান্ট, সেই ক্ষেত্রে তুমি কারেন্ট যত বাড়াবা উৎপন্ন তাপ শক্তি তার বর্গের সমানুপাতিক হারে বাড়বে। যদি তুমি কারেন্ট এবং টাইমকে কনস্ট্যান্ট রাখো, সেই ক্ষেত্রে তুমি রোধ যত বাড়াবা উৎপন্ন তাপ শক্তি তার সমানুপাতিক হারে বাড়বে। এবং তুমি যদি রোধ এবং কারেন্ট দুইটাকেই কনস্ট্যান্ট রাখো, তাহলে উৎপন্ন তাপ শক্তি তুমি কত সময় ধরে কারেন্ট ফ্লো করতেছো তার সমানুপাতিক হারে বাড়বে।
হবে। এইটাই জুলের তাপীয় সূত্র। সো এটা অলরেডি পড়াইছি, এর জন্য বলে দিলাম। ওকে, তাপের যান্ত্রিক সমতা এটা আমরা অলরেডি জানি, এটা থার্মোডাইনামিক্সের মধ্যেও ছিল যে W ইজ ইকুয়ালস টু JH। ঠিক আছে, এটা থার্মোডাইনামিক্সের মেইনলি। এখানে এইচটা হলো তাপ শক্তি, ওকে, এবং এখানে তাপ শক্তি নেওয়া হয় ক্যালোরি এককে। কিসে? ক্যালোরি এককে। এবং এইটা হলো কৃত কাজ, ওকে, মানে আপনি মেকানিক্যাল এনার্জিকে বা যে কোনো রকম এনার্জিকে কাজে কনভার্ট করবেন। যদি আপনার এনার্জিটা ক্যালোরিতে থাকে, কাজটা কিসে আসবে? জুলে। সেই ক্ষেত্রে ফর্মুলা অ্যাপ্লিকেবল। এবং এই যে তাপের যে তোমার যান্ত্রিক সমতা, এটার মান হলো 4.18 জুল পার ক্যালোরি। বেসিক্যালি এইটা হলো ক্যালোরিকে জুলে কনভার্ট করার ফর্মুলা, আর কিছুই না। ঠিক আছে, এটা কি? ক্যালোরিকে জুলে কনভার্ট করার ফর্মুলা। এখান থেকে দুইটা এমসিকিউ আসে। একটা হলো তাপের যান্ত্রিক সমতার মান কত? 4.18, এবং এটার এককটা কি? জুল পার ক্যালোরি। ওকে, গুড। নেক্সট শান্ট। শান্টটা একবারে দেখাবো আমি। ওকে, তাহলে আমাদের মেইনলি বাকি আছে হলো শান্ট, হলো তোমার হুইটস্টোন ব্রিজ, এটা দেখাতে হবে, আর কারশফের ল। এছাড়া আমাদের আর কিছু বাকি নাই। সো আমি এইটা এখানে দেখাই দিই। ঠিক আছে, সো আমরা প্রথমে যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো শান্ট। দেখেন, শান্ট খুব ইজি জিনিস। শান্ট কি? শান্ট হলো কারেন্ট যাওয়ার বাইপাস রাস্তা। কি ভাইয়া? কারেন্ট যাও, আর কোনো কিছু বাদ গেলে তোমরা কিন্তু উল্লেখ করো, হ্যাঁ, কমেন্টে বইলো যে ভাই এটা পড়ায় দেওয়া দরকার, বইলো, সমস্যা নেই কোনো। ওকে, শান্ট হলো কারেন্ট যাওয়ার বাইপাস রাস্তা। ঠিক আছে, ফাইন। ওকে, জিনিসটা এরকম, ধরো এই এখানে এই, ঠিক আছে। সো এখানে ধরো আমাদের একটা রোধ আছে, এটা এভাবে না এঁকে পরে আঁকি, হ্যাঁ। তো এখানে আমাদের একটা ডিভাইস আছে যার রোধ হলো জি। ও আচ্ছা, গ্যালভ্যানোমিটারের পাল্লা বৃদ্ধি, অ্যামিটারের পাল্লা বৃদ্ধি, ওইটাও দেখাইতে হবে, মাত্র পরে পড়ছে। সো ধরো আমাদের কাছে একটা গ্যালভ্যানোমিটার আছে। গ্যালভ্যানোমিটার দিয়ে আমরা কি করি? কারেন্টের অস্তিত্ব মাপি। ঠিক আছে, এখন ধরো সেই গ্যালভ্যানোমিটারের একটা রেঞ্জ দেওয়া আছে যে সর্বোচ্চ 5 অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্ট মাপতে পারে, এবং সামহাও যদি 5 অ্যাম্পিয়ারের চেয়ে বেশি কারেন্ট ফ্লো করে তখন এই ডিভাইসটা নষ্ট হয়ে যায়। এখন সার্কিটে ধরো হঠাৎ করে 10 অ্যাম্পিয়ার আসলো, তখন এই 10 অ্যাম্পিয়ার কারেন্ট তো এর মধ্যে ফ্লো হইতে যাবে, তখন তো গ্যালভ্যানোমিটার অস্তিত্ব প্রমাণ করতে গিয়ে নিজের অস্তিত্বই হারাই ফেলবে, মানে ও নষ্ট হয়ে যাবে। সো ডিভাইসটাকে বাঁচানোর একটা ওয়ে হইতে পারে এখানে একটা শান্ট অ্যাড করা। কি অ্যাড করা? একটা শান্ট, মানে কারেন্ট যাওয়ার একটা বাইপাস রাস্তা তৈরি করে দেওয়া। এবং মাথায় রাখতে হবে এই শান্টের রোধ হবে খুব কম। রোধ কেন কম হইতে হবে? যেন ম্যাক্সিমাম কারেন্ট শান্টের মধ্যে দিয়েই চলে যায়, কারণ যেই পথে রোধ কম সেই পথে কারেন্ট বেশি। সো রোধ আমরা কেন কম করব? যেন ম্যাক্সিমাম কারেন্ট শান্ট দিয়েই চলে যায়, ম্যাক্সিমাম কারেন্ট যেন শান্ট দিয়েই যায়। ওকে, শান্ট দিয়েই যায়, সহজ। ওকে, এই কারণে আমরা রোধটা কম রাখবো শান্টের। ওকে, সো ধরো শান্টের রোধ হলো এস, ফাইন, এবং এইটা হলো আমাদের জি। ধরো এখান থেকে কারেন্ট আসছিল আই, তাহলে এখন যদি শান্ট না থাকতো তাহলে পুরা কারেন্টটাই এই গ্যালভানোমিটার দিয়ে যাইতো, বাট শান্ট থাকার কারণে কারেন্টের একটা অংশ যাবে এখান দিয়ে এবং অপর অংশটা যাবে শান্টের মধ্যে দিয়ে। বলো তো গ্যালভানোমিটারের মধ্যে কতখানি কারেন্ট যাবে? কেমনে বের করবেন? খুবই সহজ, I1 ইজ ইকুয়ালস টু এস ডিভাইডেড বাই এস প্লাস জি ইন্টু আই, এবং I2 মানে শান্টের মধ্যে যাওয়া কারেন্ট ইজ ইকুয়ালস টু জি ডিভাইডেড বাই এস প্লাস জি ইন্টু আই। কেমনে বের করছি? কারেন্ট ডিভাইডার রুল। ওকে, এটা কারেন্ট ডিভাইডার রুল থেকে আসছে। ওকে, সো তোমাকে গ্যালভানোমিটারের কারেন্ট বের করতে বলতে পারে যে শান্ট যুক্ত করার পর এখন গ্যালভানোমিটারের মধ্যে কতখানি কারেন্ট যাচ্ছে, ডিরেক্ট ফর্মুলা, অথবা বলতে পারে শান্টের মধ্যে দিয়ে কতখানি কারেন্ট যাচ্ছে। আরেকটা প্রশ্ন আসতে পারে, সেটা হলো শান্টের গুণক। ঠিক আছে, সেটা কি? শান্টের গুণক। শান্টের গুণক জিনিসটা কি? গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে আগে কতখানি কারেন্ট যাচ্ছিল আর শান্ট যুক্ত করার পর কতখানি কারেন্ট যাচ্ছে, এই দুইটার রেশিও হলো শান্টের গুণক। ওকে, সো আগে যাচ্ছিল আই পরিমাণ কারেন্ট, এখন যাচ্ছে I1 পরিমাণ কারেন্ট, তাহলে আগের কারেন্ট এখনকার কারেন্টের কত গুণ ছিল? এস প্লাস জি ডিভাইডেড বাই এস। ওকে, সো এইটা হলো আমাদের শান্টের গুণক। ওকে, শান্টের রোধ প্লাস এসটা কিন্তু শান্টের রোধ। ওকে, আর জিটা হলো গ্যালভানোমিটারের রোধ। সো শান্টের রোধ প্লাস যেই ডিভাইসের প্যারালালে তুমি শান্টটাকে যুক্ত করছো তার রোধ ডিভাইডেড বাই শান্টের রোধ, এইটাই হলো আমাদের শান্টের গুণক।
ওকে, সো শান্ট সম্পর্কে এতটুকু জানলেই চলতেছে। মানে ব্যাপারটা হলো কি, দেখো সব জায়গায় একই রুলসই তোমার অ্যাপ্লাই করা লাগবে। তুমি শান্ট পড়ো যাই পড়ো, আলটিমেটলি দেখো যে কারেন্টের যে নর্মাল রুলসগুলো সেগুলোই তুমি অ্যাপ্লাই করবা। ওকে, সহজ, পারবো? শিওর, গুড। এবার আসো হুইটস্টোন ব্রিজ। আচ্ছা, হুইটস্টোন ব্রিজ আসার আগে আমরা একটা নিয়ে পড়াশোনা করি, সেটা হলো অ্যামিটার এবং ভোল্টমিটার। ওকে, প্রথমে আসি অ্যামিটার। অ্যামিটার দিয়ে আমরা কি করি? অ্যামিটার দিয়ে আমরা কারেন্ট মাপি। আর গ্যালভানোমিটার আমাদেরকে কারেন্টের ভ্যালু দিতে পারে না, বাট কারেন্টের অস্তিত্ব জানান দিয়ে দেয়, ঠিক আছে? সো গ্যালভানোমিটারের পারপাস হলো কারেন্টের অস্তিত্ব মাপা বা অস্তিত্ব নির্ণয় করা, এবং অ্যামিটারের কাজ হলো কারেন্টের ভ্যালু মাপা। ওকে, সো অ্যামিটার দিয়ে আমরা যেটা করব সেটা কি? কারেন্টের ভ্যালু মাপব, কারেন্টের ভ্যালু বের করব। সহজ, ঠিক আছে? সো এই অ্যামিটার সার্কিটে যুক্ত করা হয় কেমনে? মাথায় রাখতে হবে অ্যামিটার অলওয়েজ সিরিজে যুক্ত করতে হবে। কিভাবে? সিরিজে যুক্ত করতে হবে, ঠিক আছে? সব সময় অ্যামিটার সিরিজে যুক্ত হবে। দ্যাট মিন্স আপনি যদি ধরেন, কথার কথা, এই আপনার কাছে একটা ইয়া আছে, এই 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 ধরেন এই, ধরেন এই, ওকে, এবং এখানে একটা ব্রাঞ্চ আছে। আপনি বললেন যে এই ব্রাঞ্চটা, হ্যাঁ, এই ব্রাঞ্চের মধ্যে দিয়ে কতখানি কারেন্ট গেছে। কেমনে বের করবেন? এই ব্রাঞ্চের মধ্যে বা এই ব্রাঞ্চের সাথে একটা অ্যামিটারকে সিরিজে যুক্ত করে দিবেন, ঠিক আছে? সো অ্যামিটার অবশ্যই সিরিজে যুক্ত হবে, মানে যেই ব্রাঞ্চের কারেন্ট তুমি বের করবা সেই ব্রাঞ্চের সাথে সিরিজে যুক্ত করতে হবে। ওকে, যার কারেন্ট বের করব তার সাথে অলওয়েজ সিরিজে যুক্ত হবে। কার সাথে? যার কারেন্ট বের করব তার সাথে, কারেন্ট বের করব তার সাথে। ওকে, ফাইন। তাহলে অ্যামিটার দিয়ে আমরা কারেন্ট মাপি। এখন এই অ্যামিটারের কারেন্ট মাপারও তো একটা লিমিট আছে। ধরো কোনো একটা অ্যামিটার 10 অ্যাম্পিয়ার কারেন্ট মাপতে পারে, কোনোটা 20 অ্যাম্পিয়ার কারেন্ট মাপতে পারে। ধরো এখানে আমরা যে অ্যামিটারটা ব্যবহার করছি সেটা 10 অ্যাম্পিয়ার পর্যন্ত মাপতে পারে। এখন আমাদের কোনো একটা সার্কিটের একটা অংশে 100 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করতেছে, সেটাকে আমরা এই অ্যামিটার দিয়ে মেজার করতে পারবো? পারবো না, কারণ মাপতেই পারে 10 অ্যাম্পিয়ার পর্যন্ত। 100 অ্যাম্পিয়ার কারেন্ট গেলে দেখা যাবে ও পুড়ে গেছে। তার জন্য আমাদের যেটা করতে হয়, অ্যামিটারের পাল্লা বৃদ্ধি করতে হয়, মানে ওর মাপতে পারার রেঞ্জটাকে বাড়াইতে হয়, ঠিক আছে? সো আমরা এখন যেটা নিয়ে পড়াশোনা করব সেটা হলো অ্যামিটারের পাল্লা বৃদ্ধি। ওকে, অ্যামিটারের পাল্লা বৃদ্ধি। ওকে, ফাইন। এখন ধরো তুমি অ্যামিটারের পাল্লা n গুণ বৃদ্ধি করবা। কি করবা? n গুণ পাল্লা বৃদ্ধি করবা। ওকে, এই n গুণ পাল্লা বৃদ্ধি করার জন্য কি করতে হবে? অ্যামিটারের সাথে কোনো একটা সার্টেন মানের রোধ সিরিজে যুক্ত করা যাবে না, প্যারালালে যুক্ত করতে হবে। অ্যামিটার নিজে যুক্ত হয় সিরিজে, বাট অ্যামিটারের পাল্লা বৃদ্ধি করার সময় রোধ যুক্ত করা লাগে সমান্তরালে, ঠিক আছে? সো ধরেন আপনার কাছে একটা ডিভাইস আছে অ্যামিটার, এগুলোর প্রমাণ টমান সবকিছুই তোমাদের দেখাইছিলাম একাডেমিক ক্লাস, আই হোপ ইউ গাইস রিমেম্বার। এবং এটার রোধ হলো এ, বা এটার রোধ ধরো আর এ। ওকে, তুমি এটার পাল্লা কি করতে চাচ্ছ? n গুণ বৃদ্ধি করতে চাচ্ছ বা n গুণ পাল্লা করতে চাচ্ছ আগের তুলনায়। ওকে, দ্যাট মিন্স আগে যদি i পরিমাণ কারেন্ট মাপতে পারতো, এখন তুমি চাচ্ছ ni পরিমাণ কারেন্ট মাপুক। তার জন্য তোমার যেটা করতে হবে, অবশ্যই প্যারালালি একটা শান্ট বা একটা রোধ যুক্ত করতে হবে। এছাড়া আর কোনো উপায় নাই, কারণ তোমার তো এক্সট্রা কারেন্ট পাস করতে দেওয়া লাগবে। অ্যামিটার তো নিজে পাস করতে দিচ্ছে না, তাহলে একটা বাইপাস রাস্তা তৈরি করো যার মধ্যে দিয়ে এক্সট্রা কারেন্ট যাবে, এবং এটার মান হওয়া লাগবে S ইজ ইকুয়ালস টু অ্যামিটারের নিজের রোধ ডিভাইডেড বাই n-1। এই মানের একটা রোধ সমান্তরালে যুক্ত করতে হবে, সমান্তরালে যুক্ত। ওকে, ধরো তোমাকে বলছে একটা অ্যামিটার আগে 10 অ্যাম্পিয়ার কারেন্ট মাপতে পারতো। ধরো বলছে কি, আগে 10 অ্যাম্পিয়ার না, 10 মিলি অ্যাম্পিয়ার মাপতে পারতো। এখন আমি চাচ্ছি আমার অ্যামিটার 500 মিলি অ্যাম্পিয়ার মাপুক। কি ব্যবস্থা গ্রহণ করতে হবে? দেখো তুমি পাল্লা কয় গুণ করতে চাচ্ছ, খেয়াল করো। তুমি চাচ্ছ এখন মাপুক 500 মিলি অ্যাম্পিয়ার, আগে মাপতে পারতো 10 মিলি অ্যাম্পিয়ার। তার মানে তুমি চাও আগের চেয়ে 50 গুণ কারেন্ট মাপুক। তুমি 50 গুণ পাল্লা বৃদ্ধি করতে চাও, তার মানে তোমার n এর ভ্যালু 50। জাস্ট উপরে r এর মান মানে অ্যামিটারের রোধটা বসাই দিবা, নিচে 50 বসাবা, তুমি s এর মান বা শান্টের রোধের মান পেয়ে যাবা। দেন তুমি লিখবা এত মানের একটা রোধ সমান্তরালে যুক্ত করলে অ্যামিটার এখন আগের তুলনায় 50 গুণ কারেন্ট মাপতে পারবে। শেষ, সহজ। তাহলে অ্যামিটার নিজে যুক্ত হবে কেমনে? অ্যামিটার নিজে যুক্ত হয় শ্রেণীতে, বাট অ্যামিটারের পাল্লা বৃদ্ধি করার সময় রোধ যুক্ত করা লাগে সমান্তরালে, ঠিক আছে? সহজ। ওকে, নেক্সট
এবার আসো ভোল্ট মিটারের পাল্লা বৃদ্ধি বা ভোল্ট মিটারের প্রথমে আসো। ভোল্ট মিটার দিয়ে আমরা কি করি, কোনো একটা ইলেকট্রিক্যাল কম্পোনেন্টের দুই প্রান্তের বিভব পার্থক্য মাপি। ঠিক আছে, কি করি, দুই প্রান্তের বিভব পার্থক্য মাপি। চলো, দুই প্রান্তের বিভব পার্থক্য মাপি। ওকে, সহজ, ফাইন, এই পারপাস আমরা ব্যবহার করি। এটাকে যুক্ত করব কেমনে, যার দুই প্রান্তের বিভব পার্থক্য তুমি বের করতে চাও তার সাথে সমান্তরালে, কি ভাইয়া, যার দুই প্রান্তের বিভব পার্থক্য বের করতে চাই, যার দুই প্রান্তের বিভব পার্থক্য বের করতে চাই তার সাথে সমান্তরালে, বিভব পার্থক্য বের করতে চাই তার সাথে সমান্তরালে। ঠিক আছে, তার সাথে সমান্তরালে। ওকে, আচ্ছা, আজান মনে দিয়ে দিছে, আমি কি ব্রেক এখন দিব নাকি এই টপিকটা শেষ করে ব্রেক দিব, কোনটা বলো তো? এখন দিব না টপিক শেষ করে ব্রেক দিব? 6:38 আজান। আচ্ছা ঠিক আছে, আমি বোধহয় এটা একটু শেষ করে দিই। হ্যাঁ, মানে আমার 1 মিনিট লাগবে এটা বলতে, তারপর আমরা আজানের পর বাকিটা কন্টিনিউ করতেছি। ওকে, তো ধরুন এরকম একটা রোধ আছে, এরকম একটা রোধ আছে, আপনাকে বলছে R1 R2, আপনাকে প্রশ্ন করছে R2 এর দুই প্রান্তের বিভব পার্থক্য কত। সেক্ষেত্রে আপনি যেটা করবেন, বা ধরেন আপনি R2 এর দুই প্রান্তের বিভব পার্থক্য বের করতে চান, মানে মেজার করতে চান, সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে, যার দুই প্রান্তের বিভব পার্থক্য বের করতে চাচ্ছেন তার সাথে প্যারালালি একটা ভোল্ট মিটার যুক্ত করে দিবেন, সে আপনার বিভব পার্থক্য বের করে দিবে। তার মানে তুমি সার্কিটের যে অংশের বিভব পার্থক্য বের করতে চাও, বা যেই দুইটা পয়েন্টের বিভব পার্থক্য বের করতে চাও, সেই দুইটা পয়েন্টে সমান্তরালে ভোল্ট মিটার যুক্ত করবা। ঠিক আছে, আরেকটা যেটা অংশ সেটা হলো ভোল্ট মিটারের পাল্লা বৃদ্ধি, ভোল্ট মিটারের পাল্লা বৃদ্ধি। ঠিক আছে, আচ্ছা, এখানে যেটা হবে ভোল্ট মিটারের পাল্লা বৃদ্ধিতে, ধরো তুমি n গুণ পাল্লা বৃদ্ধি করবা, কি করবা, n গুণ পাল্লা বৃদ্ধি, মানে তোমার ভোল্ট মিটার আগে যেটা মাপতে পারতো তুমি চাচ্ছ এখন তার চেয়ে n গুণ মাপুক। সেই ক্ষেত্রে যেটা করতে হবে, ধরো তোমার এটা ভোল্ট মিটার, ওকে, এবং এইটা রোধ হলো RV, তোমার ভোল্ট মিটারের সাথে একটা রোধ সিরিজে যুক্ত করতে হবে। সো ভোল্ট মিটার নিজে যুক্ত হয় সমান্তরালে, বাট ভোল্ট মিটারের পাল্লা বৃদ্ধি করার জন্য রোধ যুক্ত করা লাগে কেমনে, সিরিজে। ঠিক আছে, এখানে আরভিটা হলো ভোল্ট মিটারের রোধ, সেই ক্ষেত্রে এস এর মানটা হইতে হবে n-1 ইন্টু আরভি। ওকে, খুবই সহজ। এই মানের একটা রোধ যদি আপনি ভোল্ট মিটারের সাথে শ্রেণীতে যুক্ত করেন, তাহলে ভোল্ট মিটারের পাল্লা n গুণ হয়ে যাবে। ওকে, তো তোমরা বলবে যে আগে 10 ভোল্ট মাপতে পারতো, এখন 500 ভোল্ট মাপতে চায়, তার মানে পাল্লা কত হবে, এখন যেটা মাপতে, মানে পাল্লা না মানে এনটা মাথায় রাখতে হবে। এনটা কি, এখন যেটা মাপে, এখন যেটা মাপে ডিভাইডেড বাই আগে যেটা মাপতো, আগে যেটা মাপতো, এই রেশিও থেকে আপনি এন এর ভ্যালু বের করবেন। ওকে, তার মানে আপনার পাল্লা এত গুণ করা লাগবে, এত গুণ বেশি মাপতে যাচ্ছে ভোল্ট মিটার, আর আরভিটা হলো ভোল্ট মিটারের নিজস্ব রোধ, ক্যালকুলেট করবেন, এস এর মান পেয়ে যাবেন। এই মানের একটা রোধকে শ্রেণীতে যুক্ত করে দিলেই আমাদের ভোল্ট মিটারের পাল্লা এন গুণ হয়ে যাবে। এগুলোর সব প্রমাণ টমান আমরা একাডেমিক ক্লাসে করছিলাম, আমার আশা করি আপনাদের মনে আছে। যাই হোক, আজান দিয়ে দিছে, আমরা এখন ছোট্ট একটা ব্রেক দেই। আমরা ব্রেকের পর ক্লাসে দুইটা টপিক বাদ আছে, একটা হলো হুইটস্টোন ব্রিজ আর একটা হলো কিরশফের ল। সো এখন কয়টা বাজে, এখন বাজে হলো 40 আর কি, তাই না? আমরা 50-এ শুরু করি। ওকে, সো 6:50-এ আবার শুরু, দেখো তোমাদের হবে কিনা, আর আরো সময় লাগলে দেওয়া যাইতে পারে, সেক্ষেত্রে তাতেও আমার আপত্তি নাই, আমার আসলে সমস্যা নেই, আমার কোনো কাজ নেই এখন। সো তোমাদের ক্লাস নেওয়ার পর তেমন কোনো কাজ নেই, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে ধরেন 6:50-এ আমরা আবার শুরু করতেছি। 6:50, আই গেস ইটস গুড টু গো। ওকে, তাহলে 6:50-এ আবার দেখা হচ্ছে আজানের পর, সবাই নামাজ পড়ে আসেন।
টাইম আপ। আমরা আমাদের ক্লাসের বাকি অংশটা কন্টিনিউ করি। সো আমাদের ভোল্ট মিটারের পার্টটাও অ্যাকচুয়ালি শেষ, ঠিক আছে। এখন আমাদের যেটা পড়ার মতো বাকি আছে একটা হলো হুইটস্টোন ব্রিজ। ওকে, এটা একটু দেখাই দিই তোমাদেরকে। দেখো হুইটস্টোন ব্রিজ। ওকে, প্রথম কথা এখান থেকে একটা এমসিকিউ আসবে, ঠিক আছে। কি এমসিকিউ আসবে ভাইয়া? হুইটস্টোন ব্রিজ কি কাজে ব্যবহার করা হয়? এই এমসিকিউটা আসতেছে, কোথাও না কোথাও আসতেছে। ওকে, কি হুইটস্টোন ব্রিজ কি কাজে ব্যবহার করা হয় বা পারপাসটা কি? হুইটস্টোন ব্রিজ ব্যবহার করা হয় অজানা রোধ নির্ণয়ের কাজে। কি ভাইয়া? অজানা রোধ নির্ণয় করার কাজে, ঠিক আছে, বা নির্ণয় করার জন্য। হুইটস্টোন ব্রিজের কনফিগারেশনটা কিরকম হয়? 4টা রোধ থাকে। আরে আমার মনে কর হাতের লেখা নিয়ে আমি যে পরিমাণ হতাশ, মনে হয় না দুনিয়ার আর কেউ এত হতাশ। যাই হোক, এই একটা রোধ, ওকে, এখানে আছে আর একটা রোধ, ওকে, এখানে আছে আর একটা রোধ, ওকে, এখানে আছে আর একটা রোধ, আর মাঝখানে থাকে একটা গ্যালভানোমিটার, কারেন্ট যাচ্ছে নাকি যাচ্ছে না সেটার অস্তিত্ব দেখার জন্য। ওকে, এন্ড এখানে আমরা একটা ব্যাটারি কানেক্ট করে দিই এভাবে, ঠিক আছে। ওকে, ফাইন। সো ধরো এই যে রোধগুলো, এগুলোর আমরা নাম দিই, বইয়ে যে নাম আছে সেই নামই দিই, পি, কিউ, আর, এস। আমাদের মেইনলি পড়াশোনা করা লাগবে হুইটস্টোন ব্রিজের সাম্যাবস্থা বা ইকুইলিব্রিয়াম নিয়ে। হুইটস্টোন ব্রিজ যখন সাম্যাবস্থায় থাকবে, আচ্ছা প্রথম কথা সাম্যাবস্থা মানে কি? সাম্যাবস্থা মানে হলো হুইটস্টোন ব্রিজের গ্যালভানোমিটার দিয়ে কোনো কারেন্ট যাবে না। গ্যালভানোমিটার দিয়ে কোনো কারেন্ট যাবে না, ঠিক আছে, কোনো কারেন্ট যাবে না। অথবা হুইটস্টোন ব্রিজের যে গ্যালভানোমিটারের কাঁটা, সেই কাঁটা বিক্ষেপ দিবে না। অথবা কি ভাইয়া? গ্যালভানোমিটারের কাঁটা বিক্ষেপ দিবে না, এরকম যে কোনো কিছুই লেখা থাকতে পারে। গ্যালভানোমিটারের কাঁটা বিক্ষেপ দিবে না। ওকে, সো প্রশ্নে যদি লেখা থাকে যে হুইটস্টোন ব্রিজের গ্যালভানোমিটারের কাঁটা বিক্ষেপ দিচ্ছে না বা হুইটস্টোন ব্রিজের গ্যালভানোমিটার দিয়ে কোনো কারেন্ট পাস করতেছে না, তখন আপনার বোঝা লাগবে যে হুইটস্টোন ব্রিজ কেমনে আছে? সাম্যাবস্থায় আছে। এবং সাম্যাবস্থায় একটা রুলস সবসময় অ্যাপ্লিকেবল হবে, সেটা হলো, দেখো এটা দেখাই দিই তোমাদেরকে এইভাবে। তুমি তোমার ইচ্ছা মতো 4টা রোধের মধ্যে একটা রোধ বসাবো। ধরো আমি আর বসাচ্ছি, কি বসাচ্ছি? আর, আমার ইচ্ছা মতো। ওকে, আর এর অপোজিটে যেই রোধটা আছে সেটাকে আর এর অপোজিটে বসাবা। আর এর অপোজিটে কোন রোধটা আছে? বিপরীতে কিউ, সেটাকে বসাবা আর এর বিপরীতে। বসাইছো? অন্য দুইটারে তোমার জেনে খুশি বসাও। ধরো এখানে বসাবা পি, এখানে বসাবা এস। তুমি রিঅ্যারেঞ্জ করো, রিঅ্যারেঞ্জ করলেই চলে আসবে পি বাই কিউ ইজ ইকুয়ালস টু আর বাই এস, ঠিক আছে। সো এই জিনিস সবসময় খাটবে যখন হুইটস্টোন ব্রিজ সাম্যাবস্থায় থাকবে, শুধুমাত্র সাম্যাবস্থার জন্য। সাম্যাবস্থায় না থাকলে কিন্তু এই কন্ডিশন খাটবে না। ওকে, এবং এখান থেকে আমরা নর্মালি এই অজানা রোধটার মানটা বের করি। 4 নাম্বার রোধটা নর্মালি অজানা থাকে। আমরা অন্য রোধগুলোকে টিউনিং করে বা ভোল্টেজ চেঞ্জ করে দেখি যে কখন গ্যালভানোমিটার দিয়ে আমার কারেন্ট যাচ্ছে না বা কখন গ্যালভানোমিটারের কাঁটা বিক্ষেপ দিচ্ছে না। তখন বাকি 3টা রোধ তো জানা থাকে, সেখান থেকে আমরা অজানা রোধের মানটা বের করে আনি। বা অনেক সময় এরকম প্রশ্ন করে যে গ্যালভানোমিটারের কাঁটা বিক্ষেপ না দেওয়ার জন্য আমার 4 নাম্বার রোধের সাথে বা অমুক রোধের সাথে কত মানের রোধ শ্রেণীতে বা সমান্তরালে যুক্ত করতে হবে। এগুলোও খুব সহজ। সেক্ষেত্রে 4 নাম্বার রোধটা বের করবা, বের করে দেখবা এক্সিস্টিং যে রোধটা আছে তার চেয়ে কি মান কম নাকি বেশি। যদি প্রয়োজনীয় রোধের মান এক্সিস্টিং রোধের চেয়ে বেশি হয়, সেই ক্ষেত্রে নতুন রোধ শ্রেণীতে যুক্ত করতে হবে। আর যদি প্রয়োজনীয় রোধের মান এক্সিস্টিং রোধের চেয়ে কম হয়, সেই ক্ষেত্রে নতুন রোধটা যুক্ত করা লাগে কেমনে? সমান্তরালে, ঠিক আছে। সো এই টাইপের ম্যাথ আছে, আমরা ম্যাথ দেখব, বাট এখান থেকে এর বাইরে কোয়েশ্চেন হওয়ার কিছু নাই। ওই যে ওইটাই প্রশ্ন করবে যে কত মানের রোধ কিভাবে যুক্ত করলে গ্যালভানোমিটারে কাঁটা বিক্ষেপ দিবে না, মানে তোমাকে সাম্যাবস্থায় দিবে না হুইটস্টোন ব্রিজটা, সাম্যাবস্থা ছাড়া একটা অবস্থায় দিবে, দিয়ে বলবে যে অমুক রোধের সাথে কত মানের রোধ কিভাবে যুক্ত করলে হুইটস্টোন ব্রিজ সাম্যাবস্থায় যাবে বা গ্যালভানোমিটারে কাঁটা বিক্ষেপ দিবে না। ওকে, সো আমাদের দেখতে হবে যে ওই রোধের জায়গায় কত রোধ হইলে হুইটস্টোন ব্রিজ সাম্যাবস্থায় থাকতো। দেন প্রয়োজনীয় রোধটা যদি বেশি হয় শ্রেণীতে যুক্ত করবা নতুন রোধ, আর যদি কম হয় সেক্ষেত্রে সমান্তরালে যুক্ত করবা। ওকে, গুড। আমরা ম্যাথের মধ্যে এগুলো দেখবো, প্যারা নাই, বাট কনসেপ্ট এইটাই। অ্যান্ড ফাইনালি আসে হলো কিরশফস ল। কিরশফসের 2টা ল আছে, একটা হলো কেসিএল বা কিরশফস কারেন্ট ল। সেটা কীরকম? যে আমরা জানি কোনো একটা জাংশনের মধ্যে টোটাল যতখানি কারেন্ট প্রবেশ করবে ঠিক ততখানি কারেন্টই বের হবে।
ওকে, কি বললাম, কোনো একটা জাংশনে টোটাল এন্টারিং কারেন্ট ইজ ইকুয়ালস টু টোটাল এক্সিটিং কারেন্ট। ধরুন এখান দিয়ে আসছে I1, এখান দিয়ে আসছে I2, এখান দিয়ে বের হইছে I3, আবার এখান দিয়ে আসছে I4 এবং এখান দিয়ে ধরেন বের হইছে I5। তাহলে এই যে জাংশন, যেটা জাংশন বা নোড যেটাই বলো, এটার মধ্যে টোটাল কারেন্ট প্রবেশ করছে কতখানি, দেখো I1 প্রবেশ করছে, I2 প্রবেশ করছে, I4 প্রবেশ করছে। সো টোটাল এন্টারিং কারেন্ট, টোটাল এন্টারিং কারেন্ট I is equals to I1 plus I2 plus I4। টোটাল এতখানি কারেন্ট প্রবেশ করছে, আর বের হইছে কতখানি, বের হইছে I3 এবং I5। তাহলে টোটাল এক্সিটিং কারেন্ট, টোটাল এক্সিটিং কারেন্ট বা টোটাল বের হওয়া কারেন্ট ইজ ইকুয়ালস টু I3 প্লাস I5, এবং এই দুইটা সমান হবে। যতখানি কারেন্ট ভিতরে প্রবেশ করবে ততখানি কারেন্ট আবার সেই নোড বা জাংশন থেকে বেরও হয়ে যাবে। সো দেখা যাবে এই দুইটা হচ্ছে সমান, মানে I1 প্লাস I2 প্লাস I4 ইজ ইকুয়ালস টু I3 প্লাস I5। ঠিক আছে, একদম সহজ, পারবো। ওকে, এন্ড এখান থেকে একটা এমসিকিউ আসে, সেটা হলো এই যে KCL যেটা, সেটা কোন নীতি মেনে চলে? KCL চার্জের সংরক্ষণশীলতার নীতি মেনে চলে। কি ভাইয়া? চার্জের সংরক্ষণশীলতার নীতি মেনে চলে। এমসিকিউতে আসতে পারে, সংরক্ষণশীলতার নীতি মেনে চলে। সহজ, ঠিক আছে, ওকে। সো এটা হলো KCL। এবার যদি আমরা KVL এ আসি, KCL আসলে সহজ, এটা সবাই পারি, ঠিক আছে। KVLটা আসি আমরা একটু, KVLটাও সবাই পারি আমরা, স্টিল একটাবার আমরা দেখব। KVLটা হলো কোনো একটা লুপের মধ্যে টোটাল ভোল্টেজ ড্রপ ইজ ইকুয়ালস টু টোটাল ভোল্টেজ রাইজ। আমরা দেখবো একটা লুপে ঘুরবো আমরা, হয় ক্লকওয়াইজ নাহলে অ্যান্টি ক্লকওয়াইজ, দেখবো ঘোরার সময় কতখানি ভোল্টেজ ড্রপ হচ্ছে এবং কতখানি ভোল্টেজ রাইজ হচ্ছে, এই দুইটা সমান হবে। ওকে, বাট আমরা নর্মালি একটা শর্টকাট মেথড অ্যাপ্লাই করি সবসময়, এবং এইচএসসি পরীক্ষাতেও আমরা সেই শর্টকাট মেথডই অ্যাপ্লাই করবো, অ্যান্ড সেই শর্টকাট মেথডটাও একবার দেখা যেতে পারে। তার আগে KVL কোন নীতি মেনে চলে? KVL শক্তির সংরক্ষণশীলতার নীতি মেনে চলে। শক্তির সংরক্ষণশীলতার নীতি, ঠিক আছে, সংরক্ষণশীলতার নীতি মেনে চলে। সহজ, ওকে। এখন যদি KVL আমরা একটু অ্যাপ্লাই করি, চলো একটু অ্যাপ্লাই করা যাক, আমরা একটু লুপ টুপ আঁকি, লেটস গো। চলেন, ধরেন এরকম আছে এই এই এই, ঠিক আছে, এখানে আছে এই, এখানে আছে এই, এখানে আছে এই, ধরো এখানে আছে এই, এখানে আরেকটা ব্যাটারি আছে এই এই, ফাইন। সো ধরো এইখানে যে ব্যাটারিটা, এটার বিভব হলো V1, এটার বিভব হলো V2, এটা হলো R1, এটা হলো R2, এটা হলো ধরো R3, এটা হলো R4, এটা হলো R5। কথার কথা, মাথায় যেটা রাখা লাগবে যে সার্কিটের কোনো একটা ব্রাঞ্চে একটা কারেন্টই ফ্লো করবে। লাইক ধরো তুমি ধরে নিলে এই বরাবর কারেন্ট গেছে I1, দ্যাট মিনস এখান দিয়েও কারেন্ট I1ই আসছে, এখান দিয়েও কারেন্ট I1ই আসছে, ঠিক আছে। একটা ব্রাঞ্চে একটা নির্দিষ্ট কারেন্টই ফ্লো করবে। ধরেন এখানে এসে কারেন্টটা ভাগ হয়েছে, এই বরাবর I2 গেছে, তাহলে এখান দিয়েও I2ই আসবে এবং I3টা আসবে এখান দিয়ে। ওকে, সো এবার নোটগুলোর একটু নাম দেওয়া যাক। ধরেন এই নোটটার নাম হলো A, ওকে, এটা হলো B, এটা হলো C, এটা হলো D, এটা হলো E এবং এটা হলো F। ওকে, তাহলে চলো আমরা প্রথমে A B E F A এই লুপটা নিই। কোনটা ভাইয়া? A B E F A। এই লুপে আমরা কি করব? ক্লকওয়াইজ করব, ঠিক আছে, কি ক্লকওয়াইজ। ঘোরার সময় আমরা দেখব আমরা যেদিকে যাচ্ছি কারেন্টও সেই দিকে যাচ্ছে কি না। যদি আমরা যেদিকে যাই কারেন্টও সেই দিকেই যায়, তাহলে ভোল্টেজ ড্রপ হবে পজিটিভ। আর আমরা যেদিকে যাচ্ছি যদি কারেন্ট তার উল্টা দিকে যায়, তাহলে ভোল্টেজ ড্রপ হবে নেগেটিভ। সহজ কথা, আমাদের যাওয়ার ডিরেকশন এবং কারেন্ট যাওয়ার ডিরেকশন এই দুটো সেম হইলে ভোল্টেজ ড্রপ পজিটিভ। ভোল্টেজ ড্রপ মানে কি? ওই যে V ইজ ইকুয়ালস টু IR, কারেন্ট এবং রোধের গুণফল। ওকে, আর আমাদের যাওয়ার ডিরেকশন আর কারেন্ট যাওয়ার ডিরেকশন যদি উল্টা হয়, তাহলে ভোল্টেজ ড্রপ নেগেটিভ। ওকে, এটা গেল একটা। অ্যান্ড সেকেন্ড যেটা, আমরা যদি ব্যাটারির প্লাস সাইড দিয়ে প্রবেশ করি তাহলে ব্যাটারির ভোল্টেজ হবে পজিটিভ, আর আমরা যদি ব্যাটারির মাইনাস সাইড দিয়ে প্রবেশ করি তাহলে ব্যাটারির ভোল্টেজ হবে নেগেটিভ। চলেন শুরু করা যাক। তাহলে A থেকে B তে যাব। দেখো আমরা যেদিকে গেছি, মানে আমরা তো এইভাবে ঘুরবো, তাই না, ক্লকওয়াইজ। দেখো আমরা যেদিকে গেছি কারেন্টও সেই দিকেই যাচ্ছে, তাহলে ভোল্টেজ ড্রপ কি হবে? পজিটিভ। এখানে ভোল্টেজ ড্রপ কত? I1 মানের কারেন্ট R1 মানের রোধের মধ্যে দিয়ে গেছে, তাহলে ভোল্টেজ ড্রপ I1 R1 পজিটিভ।
এবার আসেন বি থেকে ই, আমরা যেদিকে গেছি কারেন্টও সেদিকে ভোল্টেজ ড্রপ কি হবে পজিটিভ, তাহলে প্লাস I3R2, ঠিক আছে। এবার ই থেকে এফ এ আসো, আমরা যেদিকে গেছি কারেন্টও সেদিকে গেছে ভোল্টেজ ড্রপ পজিটিভ I1R4। এবং ফাইনালি যখন আমরা এফ থেকে এতে যাব, দেখো তো আমরা ব্যাটারির প্লাস সাইড দিয়ে প্রবেশ করতেছি না মাইনাস সাইড দিয়ে? এফ থেকে এতে যাওয়ার সময় আমরা প্রবেশ করতেছি ব্যাটারির মাইনাস সাইড দিয়ে, সো ব্যাটারির ভোল্টেজ নেগেটিভ ইজ ইকুয়ালস টু 0, ঠিক আছে। এইটা আপনার 1 নাম্বার সমীকরণ বা প্রথম লুপ ইকুয়েশন। সিমিলারলি বাকিগুলো দেখেন, বাকিগুলো এখন আপনার আর কঠিন লাগবে না। পরেরটায় আসেন বি সি ডি ই বি, ঠিক আছে। এই লুপটা নাও, এই লুপেও ধরো আমরা ক্লকওয়াইজ ঘুরবো। কোন দিক ঘুরবো? ক্লকওয়াইজ। যদি ক্লকওয়াইজ ঘুরি কি হবে ভাইয়া? বি থেকে যখন সিতে যাব, দেখো আমরা যেদিকে যাচ্ছি কারেন্টও সেদিকে যাচ্ছে, ভোল্টেজ ড্রপ কি অবশ্যই পজিটিভ I2R3। যখন আমরা সি থেকে ডিতে আসবো, আমরা কি ব্যাটারির প্লাস সাইড দিয়ে প্রবেশ করতেছি না মাইনাস? দেখো প্লাস সাইড দিয়ে প্রবেশ করতেছি, সো ব্যাটারির ভোল্টেজ পজিটিভ। যখন ডি থেকে ইতে আসবো, আমরা যেদিকে যাচ্ছি কারেন্টও সেদিকে, ভোল্টেজ ড্রপ পজিটিভ, ঠিক আছে। যখন ই থেকে বিতে যাব, আমরা যেদিকে যাচ্ছি কারেন্ট তার উল্টা দিকে যাচ্ছে, এইবার ভোল্টেজ ড্রপ কি নেগেটিভ -I3R2 ইজ ইকুয়ালস টু 0। সিম্পল, ঠিক আছে। তুমি চাইলে পুরো বড় লুপটার জন্য নিতে পারো, এ বি সি ডি ই এফ এ, এই যে লুপটা আছে এই লুপেও তুমি চাইলে ক্লকওয়াইজ ঘুরতে পারো, ঠিক আছে। যদি ক্লকওয়াইজ ঘুরো বাচ্চারা, লেটস ফাইন্ড ইট আউট। এ থেকে যখন বিতে যাচ্ছি, আমরা যেদিকে কারেন্টও সেদিকে ভোল্টেজ ড্রপ পজিটিভ I1R1। বি থেকে যখন সিতে যাব, আমরা যেদিকে কারেন্টও সেদিকে ভোল্টেজ ড্রপ পজিটিভ I2R3। সি থেকে যখন ডিতে আসবো, দেখো ব্যাটারির প্লাস সাইড দিয়ে প্রবেশ করতেছি, ব্যাটারির ভোল্টেজ পজিটিভ। ডি থেকে যখন ইতে আসবো, আমরা যেদিকে কারেন্টও সেদিকে ভোল্টেজ ড্রপ কি পজিটিভ, ঠিক আছে। ই থেকে যখন এফে আসবো, আমরা যেদিকে কারেন্টও সেদিকে ভোল্টেজ ড্রপ পজিটিভ, ঠিক আছে। এবং ফাইনালি এফ থেকে যখন এতে যাব, আমরা ব্যাটারির মাইনাস সাইড দিয়ে প্রবেশ করতেছি, সো ভোল্টেজ ড্রপটা নেগেটিভ ইজ ইকুয়ালস টু 0। সলভড। সহজ, একদম সহজ। ওকে, সো জাস্ট এই কয়েকটা সিম্পল রুল অ্যাপ্লাই করে আপনি আপনার কেভিএল ইকুয়েশনগুলো বের করবেন। দেন আপনার কাছে কি জানতে চাইছে, নর্মালি কারেন্টের মান জানতে চায় যে অমুক ব্রাঞ্চে কারেন্ট কত, দেন ইকুয়েশন সলভ করে জাস্ট ওই ব্রাঞ্চের কারেন্টটা বের করে আনবেন। যদি আপনার এই ব্রাঞ্চের কারেন্ট বের করতে বলে I2 বের করবেন, এটা বের করতে বললে I3 বের করবেন, এটা বের করতে বললে I1 বের করবেন। জাস্ট সমীকরণ বের করে সমীকরণ সলভ করা, সমীকরণ লিখতে পারলে সলভ করা আসলে আর কোনো প্যারা না। ওকে, দেখো বুঝতে পারছো কিনা? খুবই সহজ। এবং মাথায় রাখতে হবে যে কয়েকটা আননোন থাকবে আপনার কিন্তু সেই কয়েকটি ইকুয়েশন লেখা লাগবে। যদি ধরেন আপনার কারেন্ট আননোন থাকতো 4টা, তখন কিন্তু ইকুয়েশন 4টা লেখা লাগতো। এখানে তো কারেন্ট আননোন 3টা, সো 3টি ইকুয়েশনই হয়ে যাচ্ছে। বাট 4টা আননোন থাকলে 4টা ইকুয়েশন লিখতে হবে। সো যে কয়েকটা আননোন সে কয়েকটা ইকুয়েশন লিখতে হবে। এটা একটু লিখে দেই, যে কয়েকটা আননোন সেই কয়েকটি ইকুয়েশন। যে কয়েকটা আননোন মানে অজানা, সেই কয়েকটা ইকুয়েশন, ঠিক আছে। তাইলেই হয়ে যাবে, তারপর জাস্ট সলভ করা। ওকে, দেখো বাচ্চারা বুঝতে পেরেছো কিনা? বুঝলে মোটামুটি আমাদের থিওরিটিক্যাল যে আলোচনাগুলো ছিল সেগুলো মোটামুটি শেষ। বাকি অংশ আসলে আমরা সিকিউ এর মধ্যে আলোচনা করব, কারণ এই চ্যাপ্টারের থিওরি আসলে খুব বেশি নাই, ম্যাথ প্র্যাকটিসটাই আসল। আই হোপ আপনাদের রিভিশনটা অ্যাটলিস্ট হয়ে গেছে, যে থিওরির মধ্যে আপনারা কি কি দেখে আসছিলেন। পরবর্তী দিন আমরা আসলে সিকিউ সলভ করব। সিকিউ সলভ করলে আই থিঙ্ক আরেকটু ক্লিয়ার হবে। ওকে, দেখো ভাই, আপনি কোয়েশনগুলো ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে সলভ করা যাবে? না করা ভালো, এইচএসসিতে না করা ভালো, অথবা তোমার কলেজের টিচারকে বলতে পারো। কারণ আমি একবার কলেজে করছিলাম, কলেজে কেটে দিছিল আমাকে, মানে মার্কস কমাই দিছিল। সো সেক্ষেত্রে তোমার কলেজ টিচারকে জিজ্ঞেস করা হবে সবচেয়ে ওয়াইজ ডিসিশন। আর এইচএসসিতে না করাটা ভালো। ওকে, যাই হোক, বা অ্যাটলিস্ট কিছুটা দেখাই দিয়ে তারপর তুমি সলভ করলা, কিছুটা দেখাই দিলেও হয়। ওকে, বাট একদম না দেখায় ডিরেক্ট লিখে ফেলা, 3টি ইকুয়েশন লেখার পর I1 এত, I2 এত, I3 এত, ওটা না করাই ভালো। কারণ স্যাররা ক্ষেত্র বিশেষে মার্কস কাটতে পারে। কারণ দেখো এই ম্যাথে আদারওয়াইজ 3টি ইকুয়েশন লেখা ছাড়া তো আর কিছু থাকতেছেই না, তাই না? তোমার এই ম্যাথের মধ্যে 3টি ইকুয়েশন লেখা ছাড়া আর কি থাকতেছে? কিছুই না। সো ক্যালকুলেটার পুরাপুরি ক্যালকুলেটারের উপর বেস করে সলভ না করে কিছুটা নিজে দেখায় দেওয়াটা ওয়াইজ হবে। ওকে, ক্লিয়ার ভাইয়া? ওকে, গ্রেট। তাহলে কি সবাই বুঝতে পারছি? দেখেন বুঝলে কিন্তু আমাদের হয়ে গেছে, শেষ।
কারেন্ট ইলেকট্রিসিটির থিওরিটিক্যাল আলোচনা কমপ্লিট। ওকে, সো নেক্সট ক্লাস মানে রবিবারের ক্লাসে আমরা সিকিউ সলভ করব কারেন্ট ইলেকট্রিসিটির। সিকিউ এর সংখ্যা যদি অনেক বেশি হয় সেক্ষেত্রে 2টা ক্লাস লাগবে, আর সংখ্যা যদি 10টা 11টার মতো হয় তাহলে হয়তো বা একটা ক্লাসে কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, সেটা আমি সিলেকশন করতে বসবো সিকিউ, তখন বসে ডিসাইড করব যে কয়টা সিকিউ করলে তোমাদের আসলে পর্যাপ্ত হচ্ছে। ওকে, অ্যান্ড এর মধ্যে পড়াশোনা করতে থাকো, পড়াশোনা বাদ দিও না। সামনে পড়াশোনা ছাড়া কিন্তু আর কোনো গতি নাই, কারণ সামনে অ্যাডমিশন টেস্ট। অ্যান্ড সবচেয়ে বড় কথা যেটা, সেটা হলো দেখো তোমার জন্য লাইফে আলটিমেটলি পড়াশোনা কিন্তু প্রয়োজনীয়তা। হ্যাঁ, মানে তোমরা অনেকে বলো যে ভাই পড়াশোনায় মোটিভেশন খুঁজে পাই না, মোটিভেশন নাই পড়াশোনার, কেন পড়বো ভাইয়া? আমার কথা হলো কেন পড়বা না? পড়াশোনা ছাড়া তোমার কাছে এই মুহূর্তে আছে কি বলো? যে ভাইয়া আমার কাছে এটা আছে, এক হতে পারে তোমার, তুমি কোটি টাকার মালিক, তোমার তখন পড়াশোনা অপশনাল, করলেও হয় না করলেও হয়। ওকে, বা তুমি অন্য একটা ক্ষেত্রে এস্টাবলিশড হয়ে গেছো, তখনও তোমার জন্য অপশনাল, না করলেও হয়, তুমি ওইটা নিয়েও কাজ করতে পারো। বাট তোমার যদি অন্য কোনো অপশন নাই থাকে, পড়াশোনা তোমার জন্য মাস্ট। সো মোটিভেশন তো অটোমেটিক আসা উচিত। ওকে, সো পরীক্ষার আর বেশি দিন নাই, 40 দিনের মতো সময় আছে, আই গেস 40-42 দিন। এই কয়েকটা দিন আর নষ্ট করিস না, একটু ঠিকঠাকভাবে পড়াশোনা কর, ঠিক আছে? অ্যান্ড যে কোনো হেল্পে তো আমরা আছি, জিজ্ঞাসা করো কোনো হেল্প লাগলে। অ্যান্ড আপনাদের পড়াও আগাইতে থাকুক, হোপফুলি ভালোই হবে পরীক্ষা যদি পড়াশোনা ঠিকঠাক করে থাকেন বা এখনও ঠিকঠাক করেন। ওকে, সো ঠিকঠাক পড়তে থাকো, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। টিল দেন টেক কেয়ার অফ ইয়োর সেলফ। আজকের মতো ক্লাস এখানেই শেষ, গুড বাই।